ওই দাঁড়াও বলতেছি, না হলে কিন্তু আমি তোমার গায়ে থুতু দিয়ে বাসায় গিয়ে রুমের দরজা জানলা বন্ধ করে দিয়ে বসে থাকবো বললাম। এই না না, থুতু কেন দিবা পিচ্ছি? আসো, আমার পেছন পেছন আসো। তুমি এত জোরে জোরে কেন হাঁটছো? একটু আস্তে যাও না। দাঁড়াও, আমি তোমার হাত ধরবো। তুমি যে কচ্ছপের মতো হাঁটছো, তাতে আজ আর তোমার মাদ্রাসায় পৌঁছে ক্লাস ধরতে হবে না, এখানেই সন্ধ্যা হয়ে যাবে। এই জন্যই এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ? কত করে বললাম বাসা থেকে বাইকটা নিয়ে চলো, তুমি চালাবার, আমি পিছনে বসে বসে টিকটক ভিডিও বানাবো, আর সেটা ফেসবুকে ক্যাপশন দিয়ে বলবো আমার পার্সোনাল রাইডার যখন আমাকে মাদ্রাসায় ড্রপ করে। সারাদিন তো বাসায় ওইসবই করো, এজন্যই তোমাকে ব্যায়াম করাতে করাতে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, যাতে তুমি আর মোটু না হয়ে যাও। হা 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 হা। কি? আপনি মোটু? আপনার 14 গোষ্ঠী মোটু, আমি মাত্র 42 কেজি, বুঝছেন? তাহলে আমার 14 গোষ্ঠীর মধ্যে তুমিও তো আছো, তার মানে তুমিও একজন। না। হা হা হা। মোটু পিচ্ছি। সমস্যা নাই, আমি মোটু, আপনি পাতলু, এবার ঠিক আছে? তাহলে এবার আমাকে আপনি ধরে হাঁটতে দেন। আচ্ছা ঠিক আছে, ধরো। এরপর তানিশা আবিরের হাত ধরে তার মাদ্রাসার দিকে এগোতে থাকে। চলুন এর মধ্যে আপনাদেরকে এদের পরিচয়টা দিয়ে নেই। আমাদের এই গল্পের নায়কের নাম আবির, সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আর তার বয়স 19 বছর। আর আমাদের গল্পের নায়িকার নাম তানিশা, সে দাখিল মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ে। সে আবিরের চেয়ে বয়সে ছোট, তার বয়স মাত্র 16। তারা দুজন আবার সম্পর্কে ভাই বোন। মানে আবিরের আম্মু হীরামনের বড় বোন রাহেলা বেগমের মেয়ে তানিশা। রাহেলা বেগম অর্থাৎ তানিশার আম্মু আব্বু দেশের বাইরে থাকেন, এই জন্য তানিশা আর আবির একসাথে একই বাসায় থাকে। আবিরের আম্মু তানিশাকে খুব ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো তানিশার যত্ন করে। প্রতিদিন সকালে তাকে সময় মতো ঘুম থেকে ডেকে দেয়, তার ব্রেকফাস্ট বানিয়ে দেয় এবং তাকে সাথে করে নিয়ে তার মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসে। আজ আবিরের আম্মুর শরীরটা একটু খারাপ বলে সে আবিরকে বলে রাজি করিয়ে তানিশাকে তার সাথে পাঠায়। তাই আবির তানিশাকে মাদ্রাসায় ছেড়ে আসতে তার সাথে যাচ্ছিল। ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে, কিন্তু কখনো কেউ তা একে অপরের কাছে প্রকাশ করেনি। যাই হোক, গল্পে ফিরে আসে। তানিশা আবিরের হাত ধরে তার মাদ্রাসার গেটের সামনে পৌঁছে যায়। তারপর সে আবিরের হাত ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে বলে, শোনেন স্যার, আপনি এখন বাসায় চলে যান, আর আমি ছুটির আগে আবার এসে আমাকে নিয়ে যায়েন, কেমন? এত দূর অবধি যখন তোমার সাথে আসছি, তো চলো তোমাকে ক্লাসে বসিয়েই দিয়ে যাই। এইটুকু আমি যেতে পারবো, ওই যে আমার ক্লাস দেখা যাচ্ছে। আর আপনি কি ধান্দা করছেন আমার সাথে ক্লাসে গিয়ে সব মেয়েদেরকে দেখবেন, তাই না? লুচ্চা কোথাকার। কি? আমাকে লুচ্চা বলছো? তাহলে আমার সাথে মাদ্রাসায় আসলে কেন? একাই তো আসতে পারতে। এই জন্যই কি আমি নিজের কলেজ বাদ দিয়ে তোমাকে মাদ্রাসায় এগিয়ে দিতে আসলাম? ওনার কলেজ, বাসাতে একটুও পড়াশোনা করেন না, শুধু আমাকে শাসান আর নিজের বেলায় ঘোড়ার ডিম। তোমাকে কি আম্মু আমার পড়াশোনার ভার দিছে? তা কেন দিবে? আমি তো নিজের পড়াশোনা নিয়েই সব সময় ব্যস্ত থাকি, আপনার পড়াশোনার ভার আবার কখন নিতে যাব? হইছে পিচ্ছি, এখন ক্লাসে যাও, না হলে তোমার ক্লাসের দেরি হয়ে যাবে। সরি, এখানে কোনো পিচ্চি নেই, শুধু আপনি আর আমি। কে বলেছে এখানে পিচ্চি কেউ নেই? এই তো আমার সামনেই তো একটা পিচ্চি মরিচ দাঁড়িয়ে আছে। ভালো করে আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখেন, তারপর বলেন আমি পিচ্চি কিনা। দেখেছি, তুমি তো পিচ্চি, শুধু পিচ্চিদের মতো ফিডারটাই যা খাও না। তাছাড়া পিচ্চিদের মধ্যে আর তোমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। কি এত বড় কথা? দাঁড়ান আপনাকে দেখাচ্ছি মজা। এরপর তানিশা আবিরকে জোরে জোরে কিল ঘুষি মারতে থাকে। অল্প কিছুক্ষণ এইভাবে তাদের ফাইটিং চলে, তারপর থেমে বলে, আজকের মতো আপনাকে ছেড়ে দিলাম, আর এক্ষুনি আপনি আমাকে ধরে বাই বলে এখান থেকে চলে যাবেন, কোথাও তাকাবেন না, সোজা বাসায় যাবেন। আমি তোমাকে এখানে জড়িয়ে ধরবো? ইম্পসিবল। ঠিক আছে, জড়িয়ে নাই বা ধরলেন, এখন তাহলে একটু হেসে আমাকে বাই বলে এখান থেকে কেটে পড়েন। একটু পর একদিক দিয়ে আমার বান্ধবী যাবে,
ওরা তো কোনোভাবেই যেন আপনাকে না দেখে। কেন? আমাকে দেখলে কোনো ক্ষতি আছে নাকি? আল্লাহ চোখ দিয়েছে তো দেখার জন্যই। হ্যাঁ, অবশ্যই ক্ষতি আছে। আপনি তো 1 নাম্বার লুচ্চা, আর ওরা আপনার চেয়েও 2 গুণ বেশি লুচ্চা। বলা তো যায় না, যদি কেউ একজন আবার আপনাকে পছন্দ করে বসে তাহলে আমার কি হবে? তখন আমি কান্না করব না? পছন্দ করলে তো ভালোই হবে। আপনার জন্য তো ভালোই হবে। হনুমান গরু বিলাই। কি আমি গরু? মানে কখনই কি তোমাকে শিং দিয়ে গুঁতো দিছিলাম নাকি যে গরু বলো? আপনার মাথায় সেই শিং কোথায় যে গুঁতো দেবেন? আপনি তো আমার ভালো গরু, খুব আদরের একজন, তাই তো আপনাকে এইসব নামে ডাকি। আর একবারও আমাকে এসব ভুলভাল নামে ডাকবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ডাকবো না। তাহলে এখন আমি যা বলছি তাই করেন। পাগলি, তোমার ক্লাসের বেল পড়ে গেছে, তাড়াতাড়ি ক্লাসে যাও, নয়তো স্যার তোমাকে কান ধরিয়ে ক্লাসে দাঁড় করিয়ে রাখবেন। এইবারের মতো বেঁচে গেলেন, তবে ভাববেন না আমি আপনাকে ছেড়ে দিলাম। আমি বাসায় গিয়ে ঠিকই এটা আদায় করে নিব। এখন যাচ্ছি। টাটা, সাবধানে বাসায় যেন। এই বলে তানিশা গাল ফুলিয়ে তার ক্লাসের দিকে যেতে থাকে, আর আবিরও সেইখান থেকে বের হয়ে পুনরায় বাসার উদ্দেশ্যে হাঁটা দেয়। আবির বাসায় এসে তাদের বাসার মেইন দরজায় নক করতেই ভেতর থেকে তার চাচি আম্মু এসে দরজা খুলে দেয়। আসলে তারা এইখানে থাকেন না, তারা এখানে কিছুক্ষণ আগে এসেছে। যখন আবির তানিশাকে তার মাদ্রাসায় ছেড়ে আসছিল, তখন আবির তার চাচি আম্মুকে দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তার চাচি আম্মু তাকে খুব ভালোবাসে, একদম নিজের ছেলের মতো করে দেখে তাকে। বাসার দরজাটা খুলতেই আবির তার চাচি আম্মু তানিয়াকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়, আর সে একগাল হেসে বলে, চাচি আম্মু কখন আসলেন? আপনি আসবেন আগে কেন বললেন না? তাহলে আমি গিয়ে আপনাকে নিয়ে আসতাম। এই তো মাত্র কিছুক্ষণ হলো আসলাম বাবা, কিন্তু এসে দেখি তুমি বাসায় নেই। ভাবির কাছ থেকে শুনলাম তুমি নাকি তানিশাকে মাদ্রাসায় এগিয়ে দিয়ে আসতে গেছো। তাই এতদিন পর কি মনে করে আপনার আমাদের কথা মনে পড়লো? আসলে আমার বাপজানটাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই তো কোনো ফোন কল না করে সোজা চলে আসলাম তোমাকে দেখতে। তুমি কি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জিজ্ঞেস করবে? ভেতরে আসো। তারপর আবির বাসার ভেতরে প্রবেশ করে সোফায় গিয়ে বসে, আর টিভির রিমোট হাতে নিয়ে টিভি অন করে স্পোর্টস চ্যানেল দেখতে থাকে। একটু পর সে আশেপাশে তাকিয়ে দেখে তার আম্মুকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। তারপর সে তার কাকিকে জিজ্ঞেস করে, চাচি আম্মু কোথায়? আম্মুকে দেখছি না যে। ভাবি গোসল করেছে, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। আমি আমার বাপজানের সাথে বসে লাঞ্চ করব বলে এসে থেকেই কিছু খাইনি। আমি তোমার জন্য বাসা থেকে তোমার পছন্দের বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি, তোমার সাথেই বসে খাবো বলে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, যাও, পরে টিভি দেখো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আপনি ততক্ষণে এখানে বসে সব খাবার প্লেটে সব রেডি করে নেন। তারপর আবির চলে যায় তার রুমে ফ্রেশ হতে। আবির তার ড্রেস চেঞ্জ করে লুঙ্গি পরে কাঁধে একটা তোয়ালে আর ফেস ওয়াশ নিয়ে ওয়াশরুমের ভেতর প্রবেশ করতে যাচ্ছে। আবির ওয়াশরুমের দরজাটা খুলতেই দেখে একটা মেয়ে সেখানে তোয়ালে পরে গোসল করছে। মেয়েটি আবিরকে দেখে চিৎকার দিয়ে ওপাশ থেকে দরজা আটকে দেয়। আবিরও লজ্জায় আর রাগে তখন ওয়াশরুমের দরজার সামনে থেকে তাড়াহুড়ো করে বাইরে চলে আসে, আর ভয়ে তার বুকে থুতু দিয়ে তার আম্মু আর চাচিকে ডাকতে থাকে। আম্মু, চাচি আম্মু, তোমরা কোথায়? দেখো, আমার ওয়াশরুমে আত্মা ঢুকে পড়ছে। ওই ফাজিলের বাচ্চা, তুই কাকে আত্মা নাম দিচ্ছিস? আমি তো সুমাইয়া আপু, তুই ওয়াশরুমে আসবি, নক করবি না শয়তান। আরে আপু, তুমি আমার ওয়াশরুমে কি করছো? আর তুমি ভেতর থেকে ডোর লক করনি কেন? তোর আম্মু বললো তুই বাসায় নেই, তোর ওয়াশরুমটা ফাঁকা আছে, তাই আমি এখানে এসে গোসল করছিলাম। তোর ওয়াশরুমে দরজার লকটা কাজ করতেছিল না, কেউ নেই বলে আমি এভাবেই গোসল করতেছিলাম। ও সরি আপু, আসলে আমি বুঝতে পারিনি যে তুমি ভিতরে ছিলে। তুমি যে আসছো কেউ তো আমাকে বললো না। এর মধ্যেই ওয়াশরুমের ভেতর থেকে সুমাইয়া অর্থাৎ আবিরের চাচাতো বোন গোসল করে চুলে তোয়ালে পেঁচিয়ে বের হয়ে আসে। আবির লজ্জায় তার সামনে আর কোনো কথা বলতে পারে না। সুমাইয়াও চুপচাপ ওয়াশরুম থেকে বের হয়ে নিচে তার আম্মুর কাছে চলে যায়। তারপর আবির ফ্রেশ হয়ে সেও সিঁড়ি বেয়ে নিচে বসার ঘরে আসে।
আবির বসার ঘরে এসে দেখে তার চাচি আম্মুর সাথে তার চাচাতো বোন সুমাইয়া আর তার আম্মু সহ তিনজনে খাবার টেবিলে বসে আছে আর গল্প করছে। এর মধ্যে আবিরকে আসতে দেখে আবিরের আম্মু বলে, ওই তো আবির চলে আসছে। ভাবি, আমার বাবজান কিন্তু দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে। এবার তো ঘরে একটা বৌমা আনতে হয়। আরে ধুর তানিয়া, কি যে বলিস না, ও তো এখন বিয়ের কথা শুনতেই পারে না। আর আমিও এখন ওসব নিয়ে ভাবছি না। আগে ওর পড়াশোনা শেষ করুক, তারপর দেখা যাবে। এখনই তুই ওর সামনে এগুলো বলে ওকে ভাগিয়ে দিস না তো। আম্মু, তোমরা সবাই আমাকে নিয়ে কি নিয়ে কথা বলছো? কিছু না, আয় বস এখানে। তোর জন্য তোর চাচি আম্মু এখানে এসে থেকেই কিছু খায়নি, মুখে তালা দিয়ে রেখেছে। তারপর আবির একটা চেয়ার টেনে তাদের সাথে বসতে বসতে বলল, তা তোমার চাচু কেমন আছে? তোমরা চাচুকে নিয়ে আসলে না কেন? তোমার চাচু ট্রেনে টিকিট কাটতে গেছে, বিকেলে আসবে। ট্রেনের টিকিট মানে? আপনারা কি কোথাও যাচ্ছেন নাকি? আসলে ঢাকায় তোমার চাচুর অফিসে ইমার্জেন্সি একটা প্রজেক্ট আছে, আমাদের সেখানে 7 দিন থাকতে হবে। সুমাইয়া আমাদের সাথে যেতে, কিন্তু কদিন পর ওর এক্সাম, তাই ওকে আমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছি না। এই 7 দিন সুমাইয়া তোমার বোন তোমাদের সাথে এখানেই থাকবে। তা ভাবি, তোমাদের কোনো অসুবিধা হবে না তো? আরে না তানিয়া, কি যে বলিস তুই, অসুবিধা হবে কেন? তোর মেয়ে বুঝে আমাদের অন্য কেউ? আম্মু তো ঠিকই বলেছে, আপু আমাদের সাথেই এই কদিন থাকতে পারবে, আপুর কোনো অসুবিধা হবে না। কিন্তু আম্মু, আমি এখানে এই কয়দিন কিভাবে তোমাকে ছাড়া থাকবো? আমি তোমাকে আর আব্বুকে মিস করব খুব। তোমরা তাড়াতাড়ি চলে এসো। আরে পাগলি মা আমার, তোর আব্বুর কাজ শেষ হলেই আমরা সাথে সাথে ঢাকা থেকে রওনা দিব। তুই মন খারাপ করিস না, তুই তোর বড় আম্মুকে চিনিস, উনি তো তোর ভালোই খেয়াল রাখবে। দেখবি আমি ফিরে আসার পর তুই এখান থেকে আর যেতেই চাইবি না। সুমাইয়া কোনো কথা বলছে না। সে তার আম্মুর কথা শুনেই শুধু নিচের দিকে মুখ করে মন খারাপ করে বসে আছে। মা, এখানে তো আমরা সবাই আছি, তোমার কোনো অসুবিধা হবে না। আবির আর তানিশাও তো আছে, তুমি এই কয়েকদিন ওদের সাথে খুবই ভালো কাটাবে। আর এই যে বাবজান, আমার মেয়েটাকে কিন্তু রেখে যাচ্ছি। তুমি আবার লজ্জা পেয়ে জানো ওর সাথে কথা বলায় বন্ধ করে দিও না। ওর যা শরম। তারপর সবাই একটু হেসে ওঠে। আসলে আবির তানিশাকে ছাড়া মেয়েদের সাথে কথা বলতে অনেক লজ্জা পায়। এখন সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়ে নেয়। এর মধ্যে আমাদের গল্পের পিচ্ছি সুন্দরী নায়িকার মাদ্রাসা ছুটির সময় হয়ে আসে। তারপর আবিরের আম্মু বলে, আবির, এখন তো প্রায় 3টা বেজেই আসলো। তানিশার মাদ্রাসা তো আর কিছুক্ষণ পরেই ছুটি দিয়ে দিবে। তুই এক্ষুনি যা, ওকে নিয়ে আয়। আমি আর আজ যাব না। তুমি না গেলে নাই, আমি আর ওকে আনতে যেতে পারবো না। ওকে দিয়ে আসার সময়ই ও আমার সাথে মারামারি করছে। আমি এখন আর ওকে নিয়ে আসতে যেতে পারবো না। আবির, জানা বাবা, মেয়েটা একা একা এতটা পথ কিভাবে আসবে? যদি রাস্তায় কোনো বিপদ আপদ হয়ে যায় তো? এমনিতেই এলাকায় এখন চুরি ছিনতাই আর কিডন্যাপিং বেড়ে গেছে। কিডন্যাপিং যতই হোক, তানিশার সাথে তা কখনোই তা হবে না। আর ভুলবশত ওকে যদি কেউ কিডন্যাপ করে নিয়েও যায়, তাহলে তারা ওর অত্যাচার ওকে আবারও রাস্তায় ফেরত রেখে চলে যাবে। এভাবে বলিস না বাবা, ও একা বাসায় আসলে আবার কান্নাকাটি করবে। আম্মু, তুমি আমাকে যতই বলো না কেন, আমি যাব না। আবির, শোন বাবা। আবির তার আম্মুর আর কোনো কথা না শুনে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা আটকে বিছানায় শুয়ে শুয়ে কানে ইয়ারফোন লাগিয়ে মিউজিক শুনছে। আবির মিউজিক এনজয় করতে করতে এক পর্যায়ে সে বিছানায় ঘুমিয়ে পড়ে। এইদিকে তানিশারও মাদ্রাসা সঠিক সময় ছুটি দিয়ে দেয়। তানিশা মাদ্রাসার গেটের সামনে এসে দাঁড়িয়ে আশেপাশে আবিরকে খুঁজতে থাকে, কিন্তু আবিরকে কোথাও দেখতে পায় না। দেখতে পাবেই বা কি করে? আবির তো এখন তার রুমে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। তানিশা প্রায় 20 মিনিট সেখানে অপেক্ষা করে। তারপর সে একা একাই কান্না করতে করতে বাসার দিকে হেঁটে আসতে থাকে। বাসায় সেই তানিশা সোফার উপর তার কাঁধের ব্যাগটাকে ছুঁড়ে মেরে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ে আর কান্না করতে করতে তার খালামণিকে ডাকতে থাকে। তারপর তার খালামণি অর্থাৎ আবিরের আম্মু তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে এসে দেখে তানিশা সিঁড়ির কাছে টি টেবিল আর সোফা সেটের পাশে এইভাবে হাত পা ছড়িয়ে দিয়ে বাচ্চাদের মতো কান্না করছে আর রাগে ফুঁসছে। কি হয়েছে মা? তুই এভাবে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে আছিস কেন? আর নিজের বোরখাটাও খুলিস নাই? আগে বলো, তোমার গুণধর পাজি ছেলেটা কোথায়?
ও তো মনে হয় ওর রুমে শুয়ে আছে। তুই তো জানিস আমার শরীরটা ভালো নেই, তাই আমি আবিরকে বারবার করে বললাম মাদ্রাসায় গিয়ে ও যেন তোকে নিয়ে আসে, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। বুঝতে পারছি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। বাজিটার 12টা আমি বাজাচ্ছি। কোথায় ও বললে? তারপর তানিশা তাড়াহুড়া করে শরীরে অনেকটা রাগ নিয়ে উঠে দাঁড়ায় আর উপরতলায় আবিরের রুমের দিকে এগোতে থাকে। তখন পেছন থেকে আবিরের আম্মু বলে, শোন মা, আবিরের চাচি আম্মু আর সুমাইয়া আসছে আজকে। ওনাদের সাথে পরে দেখা করব, আগে তোমার ছেলের 12টা বাজিয়ে আসি। এই বলে তানিশার রেগে আগুন হয়ে হন হন করে আবিরের রুমের দিকে এগোতে থাকে। আবিরের রুমের দরজায় নক করতেই দেখে ওপাশ থেকে দরজাটা আটকানো। তা দেখে তো তানিশার রাগ আরো বেড়ে যায়। তারপর সে দরজায় আরো জোরে জোরে থাপ্পড় দিতে থাকে। মনে হচ্ছে যেন দরজায় হাতুড়ি পিটাচ্ছে। ও রাগে দরজায় আরো জোরে জোরে শব্দ করতে থাকে। তানিশা দরজায় এত জোরে শব্দ করছে যে আবিরের কানের ইয়ারফোনের আওয়াজ ভেদ করে তানিশার দরজায় থাপড়ানোর আওয়াজ আবিরের কানে পৌঁছায়। তৎক্ষণাৎ আবির ঘুম থেকে গিয়ে লাফিয়ে ওঠে আর ভয়ে ভয়ে বলে, কে কে ওখানে? আমি, দরজা খুলেন। নিজের কাছে তো সবাই আমি, আপনি কোনো আমি বলছেন, আর আমার দরজায় এভাবে হাতুড়ি পেটাচ্ছেন কেন? দরজাটা ভেঙে ফেলবেন নাকি? আমি তোর জম বলতেছি, দরজা খোল। বললেই হলো। আপনি যান, পরে আসেন। আমি এখন দরজা খুলতে পারবো না। তুই দরজা খুলবি? তোর 14 গোষ্ঠী দরজা খুলবে। তারা খুললে খুলতে পারে, কিন্তু আমি খুলবো না। আগে বলুন আপনি কে? সুমাইয়া আপু নাকি তুমি? বাস, সুমাইয়া আপুর কথা তো খুব মনে থাকে আপনার। কি হলো, দরজাটা কি খুলবেন নাকি আমি লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলবো? কোনটা? না না, দাঁড়াও, আমি দরজা খুলছি। এরপর আবির ঘুম ভর্তি চোখের ডলতে ডলতে বিছানা থেকে উঠে এসে দরজাটা খুলে দেয়। আর সে দরজা খুলে সামনে তাকিয়ে তানিশার রাগে চোখ লাল করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তানিশাকে এইভাবে দেখে তো আবিরের ঘুম উড়ে যায়। তানিশা, তুমি কিছু বলবে? এখনো তো সকাল হয়নি, তাহলে ডাকছো কেন? আমি তো দুপুরে ঘুমিয়েছিলাম। তানিশা আবিরের কথার কোনো উত্তর না দিয়ে রাগে দাঁত খিচমিচ করতে করতে বলে, শয়তান বিলাই বদমাইশ গরু, তুই আমাকে আনতে চাসনি কেন? আরে আরে, মরে যাবো তো। আমার গলা ছাড়ো, নিঃশ্বাস আটকে আসছে আমার। আসুক, তুই মর। আমি তোকে পই পই করে বলেছিলাম যে মাদ্রাসার ছুটি হলে তুই এসে আমাকে নিয়ে যাবি। তুই কেন আমাকে আনতে যাসনি? বাসায় সুমাইয়া আপু এসেছে দেখে ওনাদের নিয়েই এতক্ষণ পড়েছিলি, তাই না? না না, আমি তো দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ভাবলাম অল্প একটু রেস্ট নিয়েই তোমাকে আনতে যাব। কিন্তু এর মধ্যেই কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারি না। এখন তুমি এসে তো আমাকে জাগালে। আপনি কি আমাকে এতটাই বোকা ভাবেন? আপনি রুমের দরজা এপাশ থেকে লক করে দিয়ে রেস্ট নিচ্ছিলেন, তাই না? ফালতু কথা বলার আর জায়গা পান না। সরি পিচ্চি ফুরি, আমি আর কখনো এমন করব না। এখনকার মতো আমাকে ছাড়ো। তুমি না কত ভালো। না, আমি ভালো না। তুই আজেরা পাম দিস না। তুই আবার এখন আমাকে পিচ্চি বললি। এইসব বলতে মানা করেছিলাম না? দাঁড়া, আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। না না, একেবারে মারবো না, তাহলে আর মজা কোথায়? আপনাকে তিলে তিলে আমি মারবো। আমাকে এভাবে তিলে তিলে মেরে ফেললে তুমি এরকম জিদ দেখাবে কার সাথে? আর কাকেই বা ভাইয়া বলে ডাকবে? সেটাও ঠিক কথা, কিন্তু ভাইয়া কে? আমার আম্মুর তো কোনো ছেলে নাই। কেন? আমি তো তোমার ভাইয়া। তানিশার গাল দুটোকে টেনে বললাম। তাহলে আমি কি তোর বোন? অবশ্যই তুমি আমার বোন। তোমার আম্মু আর আমার আম্মু তো 2 বোন। তাহলে সেই সম্পর্কে তুমি তো আমার পিচ্চু বোন আর আমি তোমার ভাইয়া। কিন্তু আমি তো আপনাকে ভাইয়ের চোখে দেখি না। সেটা আর কতবার বলবো? তাহলে কিসের চোখে দেখো? বলবো? সত্যি বলবো? বলো। তাহলে আরো একবার কান খুলে শুনে নেন। তারপর তানিশা ওর মুখটা আমার কানের কাছে এগিয়ে নিয়ে এসে চুপি চুপি বলল, আমি তো আপনাকে আমার বরের চোখে দেখি। বলেই আমি লজ্জা পেয়ে আবিরের 2 হাত দিয়ে আমার মুখটা আড়াল করে নিলাম। হ্যাঁ হয়েছে, এখন আমার বুকের উপর থেকে সরো। বাসায় সবাই আছে, কেউ দেখে ফেললে খারাপ মাইন্ড করতে পারে। তুমি যাও। করলে করুক, তাতে আমার কি? তোমার কিছু না হলেও আমার অনেক কিছু। জানো নবাব? এই নবাবটা আবার কে? কেন, আপনি তো আমার নবাব আর আমি আপনার একমাত্র বেগম। ও শোনেন না, আমাদের ক্লাসে একটা মেয়ে তার খালাতো ভাইয়ের সাথে প্রেম করত। তারপর সেটা যখন তাদের ফ্যামিলি জেনে গিয়েছিল,
তখন কি করেছিল জানেন? না, তুমি বলো কি করছিল। বলদ, তাদের তখন বিয়ে দিয়ে দিয়েছিল। ও আচ্ছা, আমাকে আর এসব ঠাকুরমার ঝুলির গল্প শোনাতে হবে না। তুমি এখন আমার বুকের উপর থেকে উঠো আর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কান্না করতে করতে তো পুরো হিজাবকেই ভিজিয়ে ফেলছো। কেন, আমি কি খুব বেশি ভারী যে আপনার বুকের উপর একটু বসাতে আপনার অসুবিধা হচ্ছে? না, তুমি একদমই তা না। আসলে এখন বিকেল হয়ে আসছে আর চাচ্চু এই সময় আমাদের বাসায় আসার কথা। হঠাৎ চাচ্চু বাসায় এসে আমাকে রুমে খুঁজতে আসলে যদি তোমার সাথে আমাকে এই অবস্থায় দেখে তাহলে প্রথমে আমাকে মারবে, তারপর তোমাকে। সমস্যা নেই, তখন আমাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিবে। বিয়ে নয়, দাফন করে দিবে। এখন সরো আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নাও। এর মধ্যেই আবিরের আম্মু আবিরকে ডাকতে ডাকতে তার রুমে আসে। কারণ হলো আবিরের চাচু তাদের বাসায় চলে এসেছে তার চাচি আম্মুকে নিয়ে যেতে। আবির, এই আবির, দেখ কে এসেছে। ওই তো দেখো, আম্মু আমাকে ডাকতে এখানেই আসছে। তুমি তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে ওঠো। উঠবো, তার আগে আমাকে সকালে যেটা দাওনি সেটা এখন দাও, তারপর কি? চুমু। উফ, কি বিপদ রে বাবা। একদিকে আবিরের আম্মু তাকে ডাকতে আসছে, তো অন্যদিকে আমাদের গল্পের অবুঝ নায়িকা তার নায়কের বুকের ওপর উঠে যে ধরে বসে আছে। আবির কি করবে ভেবে পাচ্ছে না। এইদিকে তার আম্মু তো তার রুমের সামনে প্রায় চলেই এসেছে। আবির তখন বাধ্য হয়ে আচমকাই তানিশার কপালে একটা চুমু দিয়ে দেয়। তারপর তানিশা ও আবিরের গালে একটা চুমু খেয়ে তার ওপর থেকে উঠে যায় আর তার বিছানার পাশে একটা ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে পড়ে, যেন সে এতক্ষণ কিছুই করেনি। তখন আবিরের আম্মু হীরামণি রুমে প্রবেশ করে দেখে আবির বিছানায় শুয়ে আছে আর তানিশা তার বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির, তুই এখনো শুয়ে আছিস? তাড়াতাড়ি নিচে চল, দেখ তোর চাচু এসেছে, তোকে ডাকতেছে। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি আসছি। তারপর আবিরের আম্মু আর তানিশা আবিরের রুম থেকে বের হয়ে গেল। তানিশা রুম থেকে বের হওয়ার সময় বারবার আবিরের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আবিরকে দেখছিল আর আবিরকে মাথা নেড়ে তাড়াতাড়ি তার পেছন পেছনে নিচে আসতে বলছিল। আবির তখন তার বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে নিচে বসার ঘরে চলে আসে। আবির নিচে এসে দেখে তার চাচু, তার চাচি আম্মু সহ তারা সবাই একসাথে বসে গল্প করছে। আসসালামু আলাইকুম চাচ্চু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? জি চাচ্চু। ঠিক মতো পড়াশোনা করবা আর বাইরে একদম বেশি আড্ডা দেবা না। সবসময় পড়াশোনায় মনোযোগী থাকবে। ইনশাল্লাহ চাচ্চু, দোয়া রাখবেন। আবার তুমি নিশ্চয়ই তোমার চাচি আম্মুর কাছ থেকে সব শুনেছ। আমরা 7 দিনের জন্য একটু ঢাকা যাচ্ছি আর এই 7 দিন সুমাইয়া তোমাদের সাথে থাকবে। তুমি কিন্তু ওর খেয়াল রেখো। ঠিক আছে। তারপর আবিরের চাচু তার ওয়াইফকে নিয়ে আবিরদের বাসা থেকে সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। সুমাইয়া, মা তুমি আজ থেকে তানিশার রুমে তানিশার সাথে থাকবে, তাহলে তোমার আর একা মন খারাপ লাগবে না। ঠিক আছে আন্টি। তানিশা, তুমি সুমাইয়াকে তোমার রুমে নিয়ে যাও। তারপর তানিশা সুমাইয়াকে তার রুমে নিয়ে যায়। আবির তখন বাসা থেকে সাইকেল নিয়ে বের হয় বন্ধুদের সাথে আড্ডা দিতে। আবির তার সাইকেল নিয়ে তাদের কলেজের মাঠে চলে আসে। এসে দেখে তার সব বন্ধুরা সবাই মিলে তার জন্য অপেক্ষা করতেছে। আবির মাঠে আসতেই তারা সবাই বসা থেকে দাঁড়িয়ে যায় আর আবিরকে বলে, কি রে শালা, এতক্ষণে তোর আসার সময় হলো আর তুই আজকে কলেজে আসিসনি কেন? আমরা তো ভাবলাম এখন তুই না আসলে আমরাই তোর বাসায় চলে যাবো তোকে খুঁজতে। আর আর বলিস না দোস্ত, আসলে আম্মুর শরীরটা একটু খারাপ, তাই আজকে আমাকে বাসায় থাকতে হয়েছে আর তানিশাকে ওর মাদ্রাসায় দিয়ে আসতে হয়েছে। তানিশা মানে তোর ওই আন্টির বদরাগী মেয়ে যে তোকে ভালোবাসি? আরে না না, তোরা যে কী সব বলিস না। তানিশা আমার চেয়ে বয়সে অনেক ছোট আর ওসব কিছু বোঝে না। ও একটু অবুঝ, তাই আমার সাথে আবেগের বশে এরকম করে। হয়েছে, আর বলতে হবে না। তুমি যে চাঁদু তলে তলে টেম্পু চালাও ওইটা আমরা সবাই জানি। আরে ধুর, বাদ দে ওসব কথা। এখন বল, আজ কলেজে ক্লাস কেমন হলো? তুই ছাড়া কি আর ক্লাসে জমে বল? তারপর তারা কয়েকজন বন্ধু মিলে পুরো বিকালটা আড্ডায় পার করে দেয়। এভাবেই বিকেল শেষে সন্ধ্যা হয়ে আসে। ওইদিকে বাসায় তানিশা আবিরের জন্য অপেক্ষা করতে থাকে। আবির কখন বাসায় আসবে আর কখন সে তাকে দেখবে। খালামণি, তোমার ছেলেকে কোথায় পাঠিয়ে দিয়েছো? ও তো বিকেলে মাঠে খেলতে গেছে। কেন, এখনো বাসায় আসেনি? তোমার ছেলে বাসায় আসলে কি আর আমি তাকে লুকিয়ে রাখতাম? দেখতে পেতে না? এর মধ্যেই দরজায় কলিং বেল বেজে ওঠে।
আর আবিরের আম্মুকে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আবির। কিরে, তুই সেই কখনই বের হয়েছিলি, আর এই সন্ধ্যাবেলায়ও তুই বাইরে কেন? তোকে না বলেছি যেখানেই যাবি সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসবি? সরি আম্মু, একটু লেট হয়ে গেছে। তোমার ঘড়ির কাঁটা মনে হয় সময়ের চেয়ে একটু স্লোই ঘুরে, তাই না? যে টাইম দেখেও বাসার কথা মনে থাকে না। হয়েছে, তোমাকে আর আগুনে ঘি ঢালতে হবে না। এই, তোরা আবার কি শুরু করলি? আমি কোথায় শুরু করলাম খানামণি? আমি কি তোমার ছেলেকে ওরকম উদ্দেশ্য করে কথাটি বলেছি নাকি? ও তো উল্টো আমার সাথে কেমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতেছে দেখো। আমার পা এত লম্বা হয়ে যায়নি যে তোমার পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করব। হয়েছে হয়েছে, এখন তোরা দুজনেই চুপ কর। আবির, তুই যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পড়তে বস যা। আর তানিশাকেও তোর সাথে নে, ওর সামনে পরীক্ষা। ওর কোনো সাবজেক্টে সমস্যা থাকলে সেটাও তোর কাছ থেকে বুঝে নিতে পারবে। ঠিক বলছো খালামণি, আমি এক্ষুনি বই নিয়ে তোমার ছেলের রুমে যাচ্ছি। তারপর তানিশা দৌড়ে তার রুমে চলে গেল আর বই নিয়ে আবিরের রুমে আসে। এখন আবির আর তানিশা দুজনে পাশাপাশি বসে পড়ছে, কিন্তু তানিশার পড়ার প্রতি কোনো মনোযোগ নেই। সে শুধু বই সামনে নিয়ে পড়ার ভান করতে থাকে আর লুকিয়ে লুকিয়ে আবিরকে দেখতে থাকে আর মুচকে হাসে। আবির অনেকক্ষণ পর সেটা বুঝতে পারে যে তানিশা তাকে দেখে হাসছে, কিন্তু কেন? কি হয়েছে? আম্মুর কাছে পড়ার নাম করে তো বই খাতা নিয়ে আমার রুমে আসলে, কিন্তু পড়েছো কোথায়? আমার পড়াশোনা এখন ভালো লাগে না। কেন? তাহলে কি ভালো লাগে তোমার? আপনাকে দেখতে ভালো লাগে। উফ, কত সুন্দর আপনি! আল্লাহ খুব যত্ন করে আপনাকে বানিয়েছে আমার জন্য। আপনার ভয়েসটা অনেক সুন্দর, শুনেই আমি পুলকিত হয়ে যাই। একটা চট দিয়ে তোমার সব দাঁত ফেলে দিব। পড়াশোনার নাম করে এসব কি? এটা কি তুমি বাংলা ছবি পেয়েছো যে মন বসছে না তোমার পড়ার টেবিলে? আপনি আমাকে আবারও বকছেন? আমি এক্ষুনি খালামণির কাছে গিয়ে সব বলতেছি। ওই না না, শোনো, আমি তো ব্যাস এমনি একটু আমার পিচি সুন্দরীকে একটু ভয় পাওয়াচ্ছিলাম। আম্মুকে কিছু বলো না, ভাবিনি যে তুমি আমার ধমকে এভাবে কান্না করে দিবে। বিলাই কোথাকার। তো আপনি আমাকে ধমক দেন কেন? এত বড় সাহস আপনার? সরি, আর ধমক দিব না। না, নো সরি। এইভাবে সরি বললে কোনো তো কিছু হবে না। তাহলে কিভাবে সরি বলতে হবে? আমাকে অনেকক্ষণ ধরে আপনাকে জড়িয়ে ধরে দিতে হবে। কোনো কথা বলা যাবে না, বাধা দিতে পারবেন না। এখন কোন দিকে যাই? এমনিতেই আম্মু ওকে মাদ্রাসা থেকে আনতে যায়নি বলে রেগে আছে। তার উপর যদি আবার তানিশা কান্না করতে করতে আম্মুর কাছে গিয়ে উল্টাপাল্টা কিছু বলে দেয়, তাহলে তো আম্মু আমাকে আস্ত রাখবে না। কি হলো? তুমি কিছু বলছো না কেন? আমাকে জড়িয়ে ধরতে দিবা নাকি আমি খালামণির কাছে গিয়ে যা বলার বলবো? না না, আম্মুকে আর বলতে হবে না। তুমি আমাকে জড়িয়ে ধইরো, কিন্তু এখন না, পড়া শেষে। এখন লক্ষ্মী মেয়ের মতো পড়ায় মন দাও। কিন্তু আমার মন তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। উফ, এখন একটু এগুলো ছেড়ে ক্লাসের পড়া কমপ্লিট করো, নয়তো কাল মাদ্রাসায় গেলে স্যার তোমাকে ক্লাসে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে। আচ্ছা। এখন বই বের করো আর আমাকে বলো তোমার কোন সাবজেক্টে সমস্যা। আমার তো কোনো সাবজেক্টেই সমস্যা নেই। আমার শুধু একটা সাবজেক্টেই সমস্যা আছে, আর সেই সাবজেক্টটা হচ্ছেন আপনি। দেখো, এবার কিন্তু আমার রাগ উঠে যাবে। পড়াশোনায় মনোযোগী হও, না হলে এখান থেকে যাও। নিজে তো পড়তেছো না, শুধু দুষ্টুমি করে আমার মনোযোগ ভাঙতেছো। আরেকবার এরকম করলে আমি রুম থেকে চলে যাব। আম্মুকে গিয়ে বললেও কিছু শুনবো না। তার আগে তুমি আমার কথা শোনো। তুমি কিন্তু ভুলেও সুমাইয়া আপুর দিকে বেশি তাকাবে না। শুধু সুমাইয়া আপু কেন, তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না। সে সূর্য যদি রাতের বেলাতেও ওঠে তাও না। সুমাইয়া আপু তো আমার বড়, ওনার সাথে কথা বললে কি হবে? আমি বলছি মানে আপনি বলবেন না। শোনেন, এখন থেকে প্রতিদিন চেষ্টা করবেন আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আসার। দুজনে একসাথে বাসায় যাব, আইসক্রিম খাবো, চকলেট খাবো, তারপর আমি আপনার হাত ধরে হেঁটে হেঁটে বাসায় আসব। আর যদি এসব না করে তো? যদি এসব না করেন তো আমি আন্টিকে বলবো যে আপনি কলেজে পড়াশোনার নাম করে যে মেয়েদের সাথে আড্ডা দেন আর সিগারেট খান, বাকি মেয়েদের সাথে মিলে মেয়েদেরকে ইফটিজিং করেন, আর তার সাক্ষী আমি। তাই? তাই। তোমার বয়স কত? হ্যাঁ, যখন মার খাবে তখন বুঝবে। তুমি এখনো অনেক ছোট, সবেমাত্র ক্লাস 9-এ পড়ো। আর এখনই এত রোমান্টিকতা আসে কোথায় থেকে শুনি? আর একবার যদি ওসবের নাম নিছো না, তাহলে তোমাকে মেরে তোমার সব হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। এরপর তানিশা একটু রেগে উঠে দাঁড়িয়ে আবিরের শার্টের কলার ধরে আবিরের কাছে গিয়ে বলে, ওই আমাকে কি তোর বাচ্চা মেয়ে বলে মনে হয়? আমার কোথায় লেখা আছে যে আমি বাচ্চা? বল।
আমাকে আপনার বউ বানিয়ে দেখেন, তারপর বুঝতে পারবেন আমি কোনটা, আমি বাচ্চা নাকি বাচ্চার আম্মু। বুঝতে পারছি, এই পিচ্চিকে একটু ভয় দেখাতেই হবে। ওর কাছে হারলে চলবে না, ওকে একটু শাসন করতে হবে, নয়তোবা ওর এইসব ভালোবাসার ভূত এখন মাথা থেকে নামবে না। তাই আমি পাশে থাকা একটা কাঠের স্কেল হাতে উঠিয়ে নিয়ে তানিশার কাঁধে জোরে একটা বাড়ি মারলাম। স্কেলের বাড়ি খেয়ে আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে লক্ষ্মী মেয়ের মতো বই নিয়ে পড়তে বসলো তানিশা। দেখো, তোমার এসব পাগলামি বন্ধ করো, চুপচাপ পড়তে বসো। আম্মু বলল না, সামনে তোমার এক্সাম, দেখি বই দাও, আমি তোমাকে কিছু পড়া দেখিয়ে দেই। এরপর আবির তানিশাকে কিছু পড়া দেখিয়ে দিল, আর তানিশা সেগুলো কয়েক মিনিট ধরে মুখস্থ করতে থাকলো। কিছুক্ষণ পর তানিশা আবিরের দিকে বইটাকে বাড়িয়ে দিয়ে বলল, এই আবির, আমার পড়া শেষ। তুমি তো খুব বেয়াদব একটা মেয়ে, এভাবে আমার নাম ধরে ডাকছো কেন? আমি তোমার ভাইয়া হয়ে এটা কি ভুলে গেছো? আমাকে এখন থেকে ভাইয়া বলবে। খালাতো ভাই হও, কিন্তু আমি তো তোমাকে ভাই হিসেবে মানি না, সো আমি এসব ভাইটাই ডাকতে পারবো না। যদি জান বলে ডাকতে হয় তাহলে জান ডাকতে পারবো। এরপর আমি ওকে স্কেল দিয়ে আরেকটা বাড়ি মেরে বললাম, এবার থেকে আর ওসব উল্টাপাল্টা কথা বলবে না। তোমার খাতাটা দাও, আমি তোমাকে কিছু লাইন লিখে দিচ্ছি, তুমিও সেগুলো লিখবে। আমি কি এখন ক্লাস 1-2 এ পড়ি যে আপনি যা লিখে দিবেন আমিও তাই লিখবো? তাই লিখবে, এতে অন্তত তোমার মুখ কিছুক্ষণ বন্ধ থাকবে। ওকে জানু, মানে স্যার। তারপর আবির তানিশার খাতায় কয়েকটা লাইন লিখে দেয়। তানিশা সেই লাইনগুলো লিখছে আর আবির তার ক্লাসের পড়া পড়ছে। দুজনেই এবার পড়ায় মনোযোগী হয়। এর মধ্যে আবিরের আম্মু তাদের জন্য নাস্তা নিয়ে আসে। এই নে, তোদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে এলাম, দুজনে মিলেমিশে খা। আর একদম কেউ একে অপরের সাথে ঝগড়া করিস না, চুপচাপ এভাবে পড়াশোনা কর। আমি দেখি আবার ওদিকে সুমাইয়া একা একা কি করছে। ঠিক আছে আম্মু, তুমি ওটা টেবিলের এক সাইডে রেখে দাও, আমরা খেয়ে নিব। এরপর আবিরের আম্মু নাস্তার ট্রেটি রেখে রুম থেকে বের হয়ে যায়। আবির আবারও তার পড়ায় মনোযোগী হয়। সে বইয়ের মধ্যে নিচের মাথা ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর আবির যেন কোথাও মেশিনের চাল গুঁড়া করার মতো শব্দ শুনতে পায়। তারপর আবির বই থেকে মাথা উঁচু করে উঠি দেখে তানিশা কড়মড় করে টোস্ট বিস্কিট খাচ্ছে। এটা তারই আওয়াজ। এ কি, তোমার লেখা সব শেষ নাকি? লেখা তো অনেকক্ষণ আগেই শেষ। তুমি পড়ায় এত বেশি মন দিয়েছিলে যে আমার কথা ভুলেই গেছিলা, তাই তোমাকে আর বলিনি। ও আচ্ছা, দাও দেখি কি লিখছো। দাঁড়ান না, আগে একটু এগুলো খেয়ে নেই। আহারে বেচারা, বিস্কুটগুলো সেই কখন থেকে আমার দিকে তাকিয়ে আছে। ফাইজলামি করো, আবারও মারবো কিন্তু। বিস্কুট তোমার দিকে না, তুমি বিস্কুটের দিকে তাকিয়েছিলে। দেখি খাতাটা আমার হাতে দাও, দেখি কি লিখছো তুমি। আচ্ছা, এই নেন। তারপর তানিশা আবিরের হাতের দিকে তার খাতাটা বাড়িয়ে দিল। আর এগুলো কি লিখছো তুমি? কেন, আপনি যা লিখেছেন তাই। আমি লিখছি ইংরেজি আর তুমি লিখছো বাংলা। ঠিকই তো আছে। আমি যদি আপনারটা দেখে কপি করি তাহলে আবার যদি বলেন কপি করছি, তাই আমি বাংলায় লিখছি নিজের মতো করে। দেখি কি লিখছো, এটা কি? পড়ে দেখেন, আর হ্যাঁ, একটু জোরে জোরে পড়বেন কেমন? ডিয়ার খালাতো বর। দাঁড়াও, আগে একটা বকা দিয়ে নেই। গরু, হনুমান, বলদ, কুত্তা, রাম, ছাগল, ফাজিল, বান্দর, আমার জন্মের পর থেকে আজ অব্দি কেউ আমার গায়ে হাত তুলে নাই, আর তুমি কিনা আজ আমাকে স্কেল দিয়ে মারলি। তোর উপর আকাশ থেকে পাথর পড়তো, কিন্তু পড়ে নাই কেন জানিস? কারণ তুই শুধুমাত্র আমার ফিউচার বর বলে। কোথায় একটু আদর করবে তা না, এইভাবে কেউ মারে? আমি না হয় তোর মার সাথে একটু দুষ্টুমি করি, তাই বলে তুমি আমাকে মারবে? তুমি জানো না আমি তোমাকে এক পাহাড় পরিমাণে ভালোবাসি। যাই হোক, আমি এখন তোমাকে কিছু বলবো না। আগে তো তোমাকে নিজের করে পেয়ে নেই, তারপর এই সবগুলোর প্রতিশোধ নিব। আমার সিনিয়র বর, ইতি তানিশা। লেখাটা পড়ে আবিরের প্রচন্ড রাগ হয়, আর সে চোখগুলো বড় বড় করে তানিশার দিকে তাকায়। আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাব। কতবার বলছি পড়ার সময় এগুলো ভালোবাসা ভূত মাথা থেকে নামাতে। তুমি আমার থেকে অনেক ছোট, আর আমি তোমার খালাতো ভাই হই, এটা ভুলে যেও না। বারবার তোর খালাতো ভাই ভাই বলা আমি বার করতেছি, দাঁড়া। তখন তানিশা রাগ করে উঠে দাঁড়িয়ে এক লাফে আমার বুকের উপরে উঠে বসে, আর আমার গাল মুখ চেপে ধরে বলে,
আমি যদি আপনাকে ভালো না বাসতাম তাহলে আজ আপনাকে মেরেই ফেলতাম। আমার জন্মের পর থেকে আজ অবধি কেউ আমার গায়ে হাত তোলেনি। আর আপনার কত বড় সাহস, আপনি আমাকে মারছেন, আমাকে কাঁদাইছেন। আপনি তো আমাকে মারতেই পারেন, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনি তো আর আমাকে ভালোবাসেন না। আমি তো আপনাকে ভালোবাসি, তাই আমি আপনাকে মারতে পারবো না। কিন্তু এখন আমি এটার প্রতিশোধ অবশ্যই নিব। এখন আমি আপনাকে কামড়াবো। এরপর তানিশা আবিরকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রাগে আবিরের গালে, ঠোঁটে, ঘাড়ে খুব করে কামড়াতে থাকে। আবির চিৎকার করতে গেলেও পারে না, কারণ তানিশা তো আবিরের মুখ চেপে ধরে তার বুকের উপর ওঠে এখন শুয়ে পড়ছে। এক পর্যায়ে আবির আর সহ্য করতে না পেরে নাড়াচাড়া দিয়ে ওঠে আর বলে, দেখো ভালো হচ্ছে না, কিন্তু আমি খুব ব্যথা পাচ্ছি। পান, তাতে আমার কি? সেটা আমাকে রাগানোর আগে মনে ছিল না? বারবার খালাতো ভাই এটা কেন বলতেছিলেন? আপনি জানেন না এটা শুনলে আমার মাথা পুরো গরম হয়ে যায়। তারপরেও তানিশা আবিরের গালে, ঠোঁটে, নাকে আর গলায় কামড়াতে থাকে। এদিকে আবির তো মনে মনে বলতে থাকে, আল্লাহ গো, কোথায় আছো তুমি? তোমার এই নিষ্পাপ পান্দাটার দিকে একটিবার তাকাও। এই মেয়ে তো মনে হয় আজ আমাকে কামড়িয়ে মেরেই ফেলবে। হয়তোবা তুমি আমাকে এসে বাঁচাও, নয়তো কাউকে পাঠিয়ে দাও। আবির মনে মনে এইগুলো বলার একটু পর তানিশা আবিরকে ছেড়ে দেয়। কি খালাতো বর, কেমন লাগলো আমার শাস্তি? আর বলবেন আপনি আমার খালাতো ভাই লাগেন? আর মনে করিয়ে দিবেন আমায়? তারপর আমি আর কোনো কথা না বলে উঠে ওয়াশরুমে গিয়ে মুখ চোখ ধুয়ে বের হয়ে রুমে এসে নিচে আম্মুর কাছে চলে গেলাম। তখন পিছন থেকে তানিশা বলল, এই যে সোনামণি, এতক্ষণ যেসব বললাম সেগুলো মনে থাকে যেন। আর কালকে আপনি কলেজ শেষ করে আমার মাদ্রাসা দিয়ে আমাকে নিয়ে আসবেন, একসাথে বাসায় আসবো। আমি আর কখনো তোমার মাদ্রাসায় যাওয়া তো দূর, তোমার সাথে কথাই বলবো না। সমস্যা নেই, আমি আপনার সাথে কথা বলবো, আর দেখবো আপনি কিভাবে আমার সাথে কথা না বলে থাকেন। তারপর আবির রুম থেকে বের হয়ে নিচে তার আম্মুর কাছে চলে যায়। এখন রাত প্রায় 8:30 বাজে। আবির বসার ঘরে গিয়ে দেখে তার আম্মু আর সুমাইয়া বসে বসে টিভি সিরিয়াল দেখছে। এর মধ্যে আবির সেখানে উপস্থিত হয়। আবির, এখানে বস। আম্মু। দেখ না বাবা, সুমাইয়া কেমন মন খারাপ করে বসে আছে। ওর নাকি এখানে মন বসছে না। তুই না হয় কাল ওকে একটু আর তানিশাকে নিয়ে কোথা থেকে ঘুরে আসিস, এসে সুমাইয়ার মতো একটুও ভালো লাগবে। আমি জানি ও ঘুরতে খুব ভালোবাসে। বড় আম্মু, আবির, তোমার না বাইক আছে? যদি কালকে আমাকে বাইকে করে কোথাও ঘুরতে নিয়ে যাও আর ফুচকা খাও, তাহলে কিন্তু আমার ভালোই লাগবে। আমি শুনেছি এখানে নাকি তোমার মহল্লায় নাকি একটা নতুন পার্ক আছে। কিন্তু আম্মু। কিসের আবার কিন্তু? আমি তোর আব্বু বাসায় আসলে তোর আব্বুর কাছ থেকে টাকা পয়সা যা লাগে নিয়ে তোকে দিচ্ছি। তোরা কাল ঘুরে আয়। তোর চাচু আর চাচি আম্মুর সাথে যাওয়ার পর থেকেই সুমাইয়ার মন খারাপ। কিন্তু আম্মু, আমার তো আজকেও কলেজে যাওয়া হয়নি, কাল আমার কলেজে যেতে হবে। বাবা, তুই এত কলেজ পাগল কবে থেকে হলি? মাস তো 3 দিনের বেশি কলেজ যাস না, আর এখন বড় বোনকে নিয়ে একটু বাইরে যেতে বলতেছি বলে এত বাহানা। আম্মু, তোমার ছেলে কি আমাকে লজ্জা পাচ্ছে? আরে না না আপু, কি যে বলো না, লজ্জা কেন পাবো? ঠিক আছে আপু, তুমি কাল সকাল 11টায় রেডি থেকো, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। ঠিক আছে আমার ভাইয়াটা। তারপর আবির সেখানে আরো কিছুক্ষণ বসে তাদের সাথে কথা বলে। এরপর সে রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুমাইয়া খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। তারপর সে বিছানা থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে আবিরের রুমে যায় আবিরকে ডাকতে। সুমাইয়া আবিরের রুমে গিয়ে দেখে আবির এখনো শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। আসলে তার তো সকালে ঘুম থেকে ওঠার একদমই অভ্যাস নেই, বাবা মার একমাত্র আদরের ছেলে বলে কথা। যাই হোক, এরপর সুমাইয়া গিয়ে প্রথমে আবিরকে ডাকতে থাকে, কিন্তু কিছুতেই আবিরের ঘুম ভাঙে না। অনেকক্ষণ ডাকাডাকির পরেও আবির ঘুম থেকে ওঠে না। এইভাবেই আরো কিছুক্ষণ ডাকাডাকির পরেও আবিরের ঘুম না ভাঙায় সুমাইয়া বিরক্ত হয়। এরপর সে পাশে থাকা খাটের সাইড বক্সের ওপর পানির গ্লাসটা হাতে নিয়ে আবিরের চোখে মুখে পানি ছুঁড়ে মারে। সাথে সাথে আবির লাফিয়ে ঘুম থেকে উঠে যায়। আম্মু, কোথায় তুমি? দেখো, আমাদের বাসার ছাদটা মনে হয় ফুটো হয়ে গেছে, বৃষ্টির পানি পড়তেছে আমার রুমে। এই যে ছোট্ট শয়তান, এটা বৃষ্টির পানি না,
তুই আমাকে আজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এখনও নাক ডেকে ঘুমাচ্ছিস। আমি তোকে সেই কখন থেকে ডাকতেছিলাম, শুনছিলিই না। তাই তো শেষমেশ মধ্যে হয়ে তোর মুখে পানি মারছি, যাতে তোর ঘুমটা একটু ছাড়ে। ও আপু তুমি, সরি, আসলে একটু বেশি ঘুম আসছিল চোখে। আমার তো সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নাই, তাই। সে তো বুঝতেই পারছি। এবার তাহলে ওর, আমি রেডি হয়ে নিচ্ছি। 1 ঘন্টার মধ্যেই আমরা বের হব। ঠিক আছে, তুমি গিয়ে রেডি হও, আমি ততক্ষণে আরেকটু ঘুমিয়ে নেই। ওই না না, এখনই ওর। আমরা বিকেলের মধ্যেই আবার বাসায় চলে আসব, তাই সকাল সকালে বের হচ্ছে। আপু ঠিক আছে। এরপর সুমাইয়া ব্রাশ করতে করতে আবিরের রুম থেকে বের হয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গা গোসল করে নেয়। এদিকে আবির তো ঘুমে চোখ খুলে তাকাতেই পারছে না। এরপরেও সে বিরক্ত হয়ে সুমাইয়াকে পাহাড় সমান গালাগালি দিয়ে বিছানা থেকে উঠে পড়ে আর ঘুম ঘুম চোখে সে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হতে। ওয়াশরুমে প্রবেশ করার সময় দেয়ালের সাথে ধাক্কা লেগে যায় আবিরের। আবির তখন ভুলে দেয়ালকেও সরি বলে দেয়। এরপর সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে তাদের বসার ঘরে চলে আসে ব্রেকফাস্ট করে দিতে। সেখানে গিয়ে দেখে সুমাইয়া, তানিশা আর তার আম্মু, তারা 3 জন মিলে একসঙ্গে বসে ব্রেকফাস্ট করছে। তখন আবিরকে দেখে আবিরের মা বলল, কিরে বাবা, তোর এখন ঘুম ভাঙলো? আয় আয়, বস এখানে। এরপর আবির একটা চেয়ার টেনে নিয়ে তাদের সাথে বসে যায়। তা তোরা কখন বের হবি? আম্মু, আমি তো তোমার ছেলেকে বলছি আমরা এক্ষুনি বের হব, যাতে বিকেলের মধ্যেই আমরা বাসায় ফিরতে পারি। বেরোবে মানে? কোথায় যাবেন আপনারা? আমরা একটু বাইরে ঘুরতে যাব, বাসায় ভালো লাগছে না। ও আচ্ছা। আবির সুমাইয়ার সাথে বাইরে ঘুরতে যাবে বলে তানিশার রাগে গা যেন কারেন্ট হয়ে গেল। সে রাগে দাঁতে দাঁত চেপে আবিরের দিকে অনেক রাগী দৃষ্টি নিয়ে তাকায়। আবির, তোরা যাচ্ছিস? তানিশাকেও তোদের সাথে নিয়ে যা। ও যদি মাদ্রাসা না থাকে তাহলে যেতেই পারে, আমার কোনো আপত্তি নেই। একদিন মাদ্রাসা মিস করলে খুব একটা ক্ষতি হবে না, তোরা ওকে নিয়ে যা। ঠিক আছে তানিশা, তাহলে গিয়ে রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বের হব। এই বলেই আবির খাওয়া শেষ করে উঠে তার রুমে চলে যায়। এইদিকে সুমাইয়া আর তানিশা ওরা দুজনও রুমে গিয়ে রেডি হয়ে নেয় বেরোনোর জন্য। আবির তার রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। তখন হঠাৎ কেউ তার রুমে ঢুকে আর দরজাটা ভেতর থেকে আটকে দেয়। আবির পেছনে ফিরে দেখে তানিশা দরজা আটকে দিয়ে আবিরের কাছে এসে আবিরের পিঠে কিল ঘষে মারতে থাকে আর বলে, এই বান্দর বিলাই, বদমাইশের হাড্ডি, তোর এত বড় সাহস, তুই আমাকে না বলেই ওই মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিলি? আজকে আন্টি না বলে তো আমাকে বলতিই না, আজ তুই শেষ। আউ, আরে থামো থামো, এত জোরে জোরে কেউ পিঠে মারে নাকি? ব্যথা লাগছে তো। লাগুক, লাগার জন্যই তো মারছি। দেখো, আমার কোনো দোষ নাই, আম্মু বলছে তাই বাধ্য হয়ে সুমাইয়া আপুকে নিয়ে ঘুরতে যাচ্ছি। তোমাকে বলবো বলতেই তুমি জেনে গেলা। হয়েছে, তোর আর বলতে হবে না, আমি জানি তো তোর নজর খারাপ। সিনিয়র কোনো মেয়ে দেখলেই তুই চান্স নিতে চাস। এই জন্যই তো তুমি আমাদের সাথে যাচ্ছ, দেখো কি হয়। আর হ্যাঁ, একটা কথা আগে থেকেই বলে রাখি, আপনি কিন্তু একদম ওই মেয়ের সাথে বেশি কথা বলতে যাবেন না। আপনি আপনার মতো থাকবেন আর ও ওর মতো থাকবে, কিন্তু আমি সব ফলো করব। ওকে। তারপর আবির, তানিশা আর সুমাইয়া তারা 3 জনেই বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। আবির একটা নীল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছে। সুমাইয়া একটা খয়েরি রঙের 3 পিস আর লাল ওড়না গায়ে জড়িয়েছে। তানিশা তো মাদ্রাসায় পড়া মেয়ে, তাই ও ইসলামিক নিয়ম অনুযায়ী পর্দা করে বের হয়েছে, হিজাব আর বোরখা পরছিল। ওদের 3 জনের মধ্যে আবির আর তানিশাকেই যেন কাপল বলে মনে হচ্ছে। তারা 3 জন বাসা থেকে বের হয়ে রাস্তায় আসে। তখন সবাই তাদের দিকে হা করে তাকিয়ে থাকে। তখন ওই রাস্তা দিয়ে আবার আবিরের বন্ধু রিয়াদ যাচ্ছিল। সে তানিশাকে চিনতে না পারায় আবিরের পাশে তানিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তোদের দুজনকে একসাথে মাশাআল্লাহ অনেক সুন্দর মানিয়েছে। ওই তুই যা ভাবছিস সেটা তা না। এরপর রিয়াদ আবিদের দিকে তাকিয়ে একটা শয়তান মার্কা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে আবির, তানিশা আর সুমাইয়া তারা 3 জন মিলে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ হলো দাঁড়িয়ে আছে ওরা, কিন্তু কোনো রিক্সাই পাচ্ছে না। এরপর তারা সিদ্ধান্ত নিল তারা হেঁটে আরো একটু সামনে এগোবে। তারপর তারা কিছুটা পথ হেঁটে সামনে আসলো। তারপর একটা রাস্তার মোড়ে 2টা রিক্সাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। আবির তানিশা আর সুমাইয়াকে উদ্দেশ্য করে বলে, তোমরা দুজন এই রিক্সা করে যাও আর আমি তোমাদের পিছন পিছন
অন্য একটা রিক্সা করে আসছি। তুই আমার সাথে চল, আর তানিশা আলাদা একটা রিক্সা করে আসুক। এরপর আমি তানিশার দিকে তাকাতেই দেখি তানিশা সুমাইয়ার কথায় রাগে ওর চোখ দুটো লাল বর্ণ ধারণ করছে আর বড় বড় লাল লাল চোখ করে আমার দিকে তাকাচ্ছে। আমার আর বুঝতে কোনো অসুবিধা হলো না যে সুমাইয়া আপুর কথায় এই পিচ্চি রেগে গেছে। ওর কথা তানিশার সহ্য হচ্ছে না। না আপু, তুমি আর তানিশা একসাথে যাও, আমি তোমাদের পেছন পেছন আসছি। আচ্ছা ঠিক আছে, তানিশা আসো। তারপর আবিরের কথা মতো সুমাইয়া আর তানিশা একটা রিকশায় দুজন গিয়ে বসে, আর তাদের পেছন পেছন আবির অন্য একটা রিকশায় আসতে থাকে। সুমাইয়া বারবার রিকশা থেকে মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখছে আবির আসছে কিনা। তানিশা বিষয়টা লক্ষ্য করে কিছু বলবে বলেও যেন বলতে পারল না। এইভাবে তারা তাদের মহল্লার একটা পার্কের সামনে চলে আসে আর তাদের রিকশা থেমে যায়। আবির রিকশা থেকে নেমে রিকশা ভাড়া মিটিয়ে ওদেরকে নিয়ে পার্কের মেইন গেটের সামনে চলে যায়। গিয়ে দেখে টিকিট এর বড় একটা লাইন পড়ে আছে। আবির যেহেতু এলাকার চেনা চেনা ছেলে, তাই আবিরকে দেখে কাউন্টারম্যান আবিরকে সিরিয়াল ছাড়াই 3টা টিকিট দিয়ে দেয়। আর আবির সেই 3টা টিকিট নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করে। পার্কের ভেতরে প্রবেশ করতেই সুমাইয়া দেখে একটা ফুল বাগানের পাশে এক লোক দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে, যেটা সুমাইয়ার খুব প্রিয়। তাই ফুচকা দেখে সুমাইয়ার জিভে যেন জল চলে আসে। এই আবির, ওইদিকে চল, আমি ফুচকা খাবো। কি খাদক মেয়ে রে বাবা, এসে খাই খাই করতেছে। এ মনে হয় আজকে আমার বরের সব টাকা খরচ করে দিবে। এক্ষুনি খেতে হবে, মাত্র তো প্রবেশ করলাম, একটু ঘোরাফেরা করে না হয় খাই। উফ না, চলো তো, আমরা এখনই খাবো, খেয়ে তারপর 4-5টা ঘুরে দেখবো। ঠিক আছে চলো। আই মামা, 2 প্লেট ফুচকা দেন তো। 2 প্লেট কেন? আমরা তো 3 জন। একটা প্লেট আমি আর একটা আবির মিলে ভাগ করে খাবো, আর একটা প্লেট তুমি খাবা। না না, 3টে প্লেটই অর্ডার দেন, আমি সব পেমেন্ট করব। চুপ করো। এর মধ্যেই তাদের 2 প্লেট ফুচকা চলে আসে। তানিশা ফুচকার প্লেট হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আবিরের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ মনে হয় বাসায় ফিরে আবিরের কপালে নিশ্চয়ই অনেক বড় কোনো দুঃখ অপেক্ষা করছে। সুমাইয়া ফুচকার প্লেট হাতে নিয়ে একটা একটা করে খাচ্ছে আর চোখ বন্ধ করে তার রিয়াকশন দিয়ে যাচ্ছে। এদিকে আবির বেচারার তো অবস্থা খারাপ, কারণ তানিশা যেভাবে তাকে দেখছে আর রেগে আছে। না জানি তারা বাসায় ফিরলে তানিশা কি করে বসে। সুমাইয়া ফুচকা খাচ্ছে, এরপর ফুচকার প্লেটটা আবিরের দিকে এগিয়ে দিয়ে বলছে, নে হা কর। আবির প্রথমে রাজি না হলেও দ্বিতীয়বার সুমাইয়ার হাতে ফুচকা খেয়ে নেয়। আবিরকে সুমাইয়ার হাতে ফুচকা খেতে দেখে তানিশা আরো তেলে বেগুনে জ্বলে ওঠে। এরপর সে হন করে আবিরের সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে আবিরের মুখে একসাথে 2টা ফুচকা গুঁজে দিল আর বলল, মেয়েদের হাতে ফুচকা খাওয়ার খুব শখ না? এই নে এখন খা। সুমাইয়া তো তানিশার কাণ্ড দেখে অবাক। সে কিছুই বুঝতে পারে না যে তানিশা আবিরকে পছন্দ করে আর তার সাথে অন্য কোনো মেয়েকে তানিশা সহ্য করতে পারছে না। তানিশার রেগে গিয়ে আবিরের মুখে ফুচকা গুঁজে দিয়ে ফুচকার প্লেটটা আবিরের হাতে ধরিয়ে দিয়ে একা একাই রাগের সামনের দিকে হেঁটে যেতে থাকে। এই তানিশা, দাঁড়াও দাঁড়াও, একা একা কোথায় যাচ্ছ? আমরাও আসছি। এই মামা, আপনার ফুচকার বিল কত হয়েছে? তারপর আবির ফুচকার বিলটা মিটিয়ে দিয়ে তানিশার পেছন পেছন দৌড়াতে থাকে, সাথে সুমাইয়াও। এক পর্যায়ে তারা 3 জন আবার এক হয়ে যায়। তারপর তারা 3 জন মিলে পার্কটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। এক সময় তারা ভূতের বাড়ির সামনে চলে আসে আর সুমাইয়ার মনে অনেক আগ্রহ দেখা দেয় যে সে ভূতের বাড়ি দেখবে। তারপর সে আবিরকে রাজি করায় আর আবির 3টা টিকিট নিয়ে ভূতের বাড়ির ভেতরে প্রবেশ করে। জায়গাটা অনেক ভয়ানক, চারপাশে কেমন অদ্ভুত আওয়াজ আর অন্ধকার, মাঝে মধ্যে আলো, সেই সাথে অদ্ভুত চিৎকার আর কেমন ভয়ানক শব্দ আর ভৌতিক মূর্তি সামনে চলে আসছে। এইগুলো দেখে সুমাইয়া অনেক ভয় পেয়ে যায় আর সে ভয় চিৎকার করে আবিরকে জড়িয়ে ধরতে যায়। তখনই পেছন থেকে তানিশা আবিরকে সরিয়ে দিয়ে সাইড থেকে একটা ঝুলন্ত কঙ্কাল আবিরের সামনে এনে দেয়। তারপর সুমাইয়া আবিরকে ভেবে চোখ বন্ধ করে চিৎকার করে সেই কঙ্কালটাকে জড়িয়ে ধরে। আর সুমাইয়া যখন বুঝতে পারে যে এটা আসলে কোনো মানুষের শরীর না, তখন সে চোখ খুলে কঙ্কালকে জড়িয়ে ধরতে দেখে ভয়ে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। ভালোই হয়েছে, বেশ হয়েছে আমার বরকে জড়িয়ে ধরা, তাই না?
শখ কত এই মেয়ের। আরে আপু, তোমার কি হলো? চোখ খোলো দেখি, আমি তোমাকে ধরে বাইরে নিয়ে যাই। এই একদম না, ও এইভাবে শুয়ে থাক, কত বড় সাহস। ও তোকে ফুচকা খাইয়ে দেয়, আবার তোকে জড়িয়েও ধরে। ও এভাবেই শুয়ে থাক, আরাম করুক। তুমি বরং চলো, আমি একা একা তোমার হাত ধরে বাহিরে ঘুরবো, চলো। আরে তুমি বুঝতে পারছো না, আপু তো ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। আর সুমাইয়া আপুকে আম্মু আমার সাথে পাঠিয়েছে। ওনার কিছু হয়ে গেলে আমি আম্মুকে কি জবাব দিব? আমার এত কিছু বোঝার দরকার নেই। ভয় পেয়েই হোক আর খুশিতেই হোক, ও আপনাকে জড়িয়ে ধরবে কেন? এখন ওর সামনে আমি কঙ্কাল ঝুলিয়ে দিয়েছি, ভালো হয়েছে না? ও এখন এখানে এভাবেই থাক, যত সব আজাইরা। চুপ, এখন বেশি কথা না বলে আপুকে ধরো। ওনাকে নিয়ে তাড়াতাড়ি বাহিরে যেতে হবে, আর ওনার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাতে হবে। ওকে ধরেন। ওরে বাবা, কি ভারী রে! আমার বরের টাকায় এতগুলো ফুচকা খেয়ে একদম ফুলে গেছে। তারপর আবির আর তানিশা দুজন মিলে সুমাইয়াকে ধরাধরি করে সেখান থেকে বাহিরে নিয়ে এসে পার্কের এক সাইডে একটা বসার বেঞ্চে বসিয়ে দেয়। তানিশার পিঠের সাথে পিঠ হেলান দিয়ে সুমাইয়াকে বসিয়ে দেয় আবির। এরপর আবির সুমাইয়ার চোখে মুখে পানি ছিটিয়ে দেয় আর সুমাইয়া হুঁশ ফিরে আসে। আপু, তুমি ঠিক আছো? হ্যাঁ। আপনি এত সাহস দেখিয়ে ভূতের বাড়িতে ঢুকে ভূত দেখে অজ্ঞান হয়ে গেলেন কিভাবে? আসলে আমি ভাবিনি ভেতরে এমনটা ভয়ানক হবে। ওখানকার অ্যানিমেশনগুলো এত ভয়ানক ছিল যে আমি সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর ভয় পেয়ে আবিরের হাত জড়িয়ে ধরতে গিয়েছিলাম। তারপর চোখ খুলে দেখি সেটা একটা কঙ্কাল। ও আচ্ছা আপু, অনেক হয়েছে। আজকে আর কোথাও ঘুরতে হবে না, চলো বাসায় যাই, আরেকদিন আবার আসবো। আচ্ছা চলো, আমারও মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। এরপর ওরা তিনজন পার্ক থেকে বের হয়ে বাইরে চলে আসে। সব মিলিয়ে তারা 3 ঘন্টা পার্কের ভেতর সময় কাটিয়েছিল। তারা বাইরে এসে আবার দুটো রিক্সা ডেকে নিয়ে বাসে চলে আসে। তারপর আবির বাসের ভেতরে এসে দরজায় কলিং বেল বাজাতেই আবিরের আম্মু এসে দরজা খুলে দেয়। এখন বাজে দুপুর 2টা। ওদের তো এত তাড়াতাড়ি বাসে ফিরে আসতে দেখে আবিরের আম্মু বলে, কিরে, তোরা এত তাড়াতাড়ি ফিরে আসলি যে? কোনো সমস্যা হয়েছে নাকি? না আম্মু, এমনি ঘোরাফেরা শেষ, তাই চলে আসলাম। ও আচ্ছা। তারপর তারা ভেতরে যে যার রুমে চলে যায়। তানিশার রুমে যাওয়ার আগে আবিরকে ছাদে আসতে ইশারা করে, কিন্তু আবির সেটাকে পাত্তা দেয় না। আবিরের নিচের রুমে চলে যায়। রুমে গিয়ে চেঞ্জ করে সে ওয়াশরুমে যায় আবার গোসল করতে। এইদিকে তানিশার রুমে গিয়ে চেঞ্জ করে ছাদে গিয়ে দোলনায় বসে আবিরের জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু আবির আসে না। আসলে সে তো এখন গোসল করতেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আবির না আসে তানিশা আবিরের রুমে যায়। তানিশা আবিরকে খুঁজতে গিয়ে দেখে ওয়াশরুম থেকে আবিরের গানের গলার সুর ভেসে আসছে। ও আমাকে পাত্তা না দিয়ে আগে এদিকে গোসল করা শেষ করা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। তারপর তানিশা দুষ্টু বুদ্ধি করে এপাশ থেকে আবিরের ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দেয়। আবির গোসল করে যে ওয়াশরুম থেকে বেরোতে যাবে তখন দেখে ওপাশ থেকে কেউ দরজাটা আটকে দিয়েছে। এটা যে তানিশা ছাড়া আর কারো কাজ হতে পারে না সেটা আবির বুঝে যায়। তানিশা, দরজা খোলো। তুমি ওপাশ থেকে আমাকে ওয়াশরুমের ভিতর আটকে দিলে কেন? না দাঁড়া, খুলবে না। আমি আপনাকে বলছিলাম ছাদে এসে আমার সাথে কথা বলতে। কখন বললে? কেন, বাসায় আসার সময় তো আপনাকে ইশারা করে বললাম। আমি খেয়াল করিনি। এ নেকা, মিথ্যা কথা বলেন কেন? আপনি আমার দিকে দেখছিলেন তখন আর বলতেছেন ইশারা বোঝেননি? না বুঝিনি। দরজা খোলো, আমি বের হব। না, কোথাও বেরোতে হবে না, আপনি ভেতরেই থাকেন, আমি গেলাম। ওই না না, কেন এমন করতেছো? কেন এমন করব না? আমার সাথে আপনার কি আজকে একবারও ঠিক করে কথা হয়েছিল আমাকে জড়িয়ে ধরবেন? সে তো দূর, আপনি আমার সাথে আজকে ঠিক করে কথা পর্যন্ত বলেননি। সারাদিন তো একসাথেই ছিলাম, তাহলে আবার কি কথা বলবো? আমার সাথে কোথায় ছিলেন? আপনি তো সুমাইয়া আপুর সাথে ছিলেন। আচ্ছা দরজা খোলো। খুলবো যদি আপনি আমার কথা শোনেন। কি কথা? এই মুহূর্তে আপনি আমাকে আই লাভ ইউ বলবেন আর আমাকে হাক করবেন। আচ্ছা ঠিক আছে, আগে দরজা তো খোলো। বাহির থেকে তোমাকে কিভাবে হাক করব? আচ্ছা। তারপর তানিশা খুশিতে গোলুমুলু হয়ে ওয়াশরুমের দরজাটা খুলে দেয় আর আবির বাইরে বের হয়ে আসে। আবির রুমের ভেতরে এসে দরজার পাশের দিকে সাইড হতে থাকে।
কি হলো, আপনি পালাবেন নাকি? এমন চোরের মতো হাব ভাব কেন করছেন? পালাবো না, তবে এই মুহূর্তে আমি তোমাকে একটা ম্যাজিক দেখাবো। তুমি একটু আগে যে কাজটা আমার সাথে করলে, আমিও ঠিক সেটাই করব। মানে? তখনই সাথে সাথে আবির সুযোগ বুঝে তার রুম থেকে বের হয়ে তানিশাকে রুমের ভেতরে রেখে দরজা আটকে দেয়। ইয়েস, হা হা হা। এখন কেমন মজা? হনুমান, দরজা খুলেন বলছি। আমি কিন্তু ভয় পাচ্ছি। তাতে আমার কি, আমি তো যাচ্ছি। এরপর আবির ঠোঁটে শীষ বাজাতে বাজাতে তানিশাকে রুমে বন্দি করে দিয়ে নিচে বসার ঘরে চলে আসে। এসে দেখে তার আম্মু এখানে বসে বসে টিভি সিরিয়াল দেখছে। আম্মু, তুমি এখানে, এক্ষুনি আমার রুমে যাও, গিয়ে দেখো তানিশা তোমাকে সেই কখন থেকে ডাকছে। আসলে আবিরের আম্মু তো তখন টিভি সিরিয়াল দেখছিল, আর আবির এখন কার্টুন দেখবে, তাই কিভাবে তার আম্মুকে এখান থেকে ভাগিয়ে দেওয়া যায় সে বুদ্ধিটাই করে নিল সে। আর তানিশাও তো ওইদিকে রুমে বন্দি, তাই তাকে বাঁচাতেও কাউকে পাঠিয়ে দিল আবির। তারপর আবিরের আম্মু সিঁড়ি বেয়ে উপরে উঠে আবিরের রুমের দরজার সামনে চলে আসে। এসে দেখে ভেতর থেকে তানিশার দরজা থাবড়ানো আর কান্নার আওয়াজ আসছে। এটা দেখে আবিরের আম্মু তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয় আর দেখে তানিশা ফ্লোরে বসে কান্না করতেছে। তানিশা মা, তোকে কে এভাবে রুমে বন্দি করে দিছে? কে আবার তোমার শয়তান ছেলেটা? তোদের একটু আমার জেরে সম্পর্কটা যে কবে ঠিক হবে আল্লাহ জানে। তোরা কি একটু মিলেমিশে থাকতে পারিস না? সব সময় একজন আরেকজনের পেছনে লেগেই থাকিস। আমি আগে কিছুই করিনি, তোমার ছেলেই সব সময় আমাকে রাগায় আর আমার জিদ উঠিয়ে দেয়। আচ্ছা, আমি ওকে বকা দিব। তার আগে বলো, তোমার ছেলে এখন কোথায়? তো নিচে বসার ঘরে বসে টিভি দেখতেছে। ওর টিভি দেখা আমি বের করতেছি। আমাকে এখানে ওর রুমে আটকিয়ে দিয়ে অশান্তিতে বসে এই টিভি দেখতেছে, তাই না? যাচ্ছি আমি আজকে, ওর একদিন কি আমারই একদিন। বলেই তানিশার রুম থেকে দৌড়ে একটা ঝাড়ু নিয়ে নিচে আবিরের কাছে দৌড়াতে লাগলো। তানিশা মা দাঁড়া, আমিও আসছি। ব্যাস, কে শোনে কার কথা? তানিশার রাগে হনহন করে দৌড়ে বসার ঘরে এসে দেখে আবির এখানে নেই। শয়তানটা আমার আসার উপস্থিতি টের পেয়ে মনে হয় পালাইছে। দেখ কোথায় আর যাবে, হয়তো ছাদেই আছে। দাঁড়াও, আমি ওখানেই যাচ্ছি। এরপর তানিশা সিঁড়ি দিয়ে উপরে ছাদে উঠে গেল, গিয়ে দেখে আবির ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। এরপর তানিশা আবিরের কাছে গিয়ে দাঁড়ায় আর বলে, ওই হনুমানের বাচ্চা, আমাকে এভাবে রুমে লক করে চলে আসলি কেন? এখন তোকে আমার হাত থেকে বাঁচাবে কে? তুমি এখানেও চলে আসছো? তোমাকে কে বললো আমি ছাদে আছি? আমার মন বলছে। আর কেন, আমি আসাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি? অন্য কারোর জন্য অপেক্ষা করতেছিলে? না, তা কেন? আর তুমি পার্কে সুমাইয়া আপুর সাথে ওরকম দুষ্টুমি কেন করলে? বিষয়টা আরো বড় কিছু তো হয়ে যেতে পারতো। বারে, উনি আপনাকে জড়িয়ে ধরবে আর আমি চুপচাপ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই না? আমি বুঝি না তুমি আমাকে অন্য কারোর সাথে দেখলে এরকম জেলাস ফিল কেন করো? কেন করি আপনি বোঝেন না? না। ন্যাকা, আমাকে পিচ্ছি বলেন, আপনি নিজেই তো পিচ্ছি, কিচ্ছু বোঝেন না, কিচ্ছু না। আমি যে আপনাকে ভালোবাসি সেটা কেন বোঝার চেষ্টা করেন না? সিরিয়াসলি নেন না কেন? তানিশা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাদের সম্পর্কটা এর চেয়ে বেশি এগোনো সম্ভব না। কারণ বয়সে তুমি আমার ছোট হলেও তোমার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মু কখনোই আমাদের এই সম্পর্কটাকে মেনে নিবে না। কেন মেনে নিবে না? অবশ্যই নিবে। আমার আব্বু আম্মু আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আমি যদি ওনাদেরকে বলি আমি আপনাকে ভালোবাসি, তাহলে তারা অবশ্যই আমাদের ভালোবাসাটাকে পূর্ণতার রূপ দিয়ে দেবে। তুমি বললেই তো আর হয়ে যাচ্ছে না। আর আমি তোমাকে আগেও বলছি আমাকে নিয়ে এসব স্বপ্ন না দেখতে। তাহলে কাকে নিয়ে দেখব? আপনাকে দেখতে আমার ভালো লাগে, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে, মন চায় সব সময় আপনার কাছাকাছি থাকতে। আমি আপনার কাছে সবচেয়ে বেশি মানসিক শান্তি অনুভব করি। আপনাকে একটি নজর দেখলে আমার মনটা একদম ফুলের মতো নরম কোমল হয়ে যায়। তাই তো আপনাকে কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না। এতে আমি বা কি করব? বুঝলাম, তুমি আবেগের বশে অনেক কিছুই বলে দিচ্ছ। আবেগ না, বিশ্বাস করেন, আমি সত্যি আপনার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। আজ পার্কের সুমাইয়া আপু যখন আপনাকে ফুচকা তুলে খাওয়াচ্ছিল, তখন মন চাচ্ছিল ফুচকার পরবর্তীতে আমি ওকে খেয়ে ফেলি। ভাবছিলাম ওরে দেওয়ালের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেই, কিন্তু দিইনি। ওর কপাল ভালো।
তারপর আবির কিছু বলতে যাবে তখনই কোথা থেকে যেন ছাদে সুমাইয়া চলে আসে। আর আবির সুমাইয়াকে দেখে সে ছাদ থেকে নেমে তার রুমে চলে আসলো। তারপর সুমাইয়া তানিশার কাছে এসে দাঁড়ায় আর বলে, তানিশা কি করছো এখানে? দেখতেই তো পাচ্ছেন দাঁড়িয়ে আছি। তানিশা বোন শোনো, তোমার কাছ থেকে আমার একটা সাহায্য লাগবে। কিসের সাহায্য? আগে প্রমিস করো তুমি আমাকে সাহায্য করবা, তারপর বলবো। বললে বলেন, না হলে নাই। কি রেগে আছো? আচ্ছা, না আপু, আপনি বলেন। আবির কি কাউকে পছন্দ করে? জানি না কেন। আসলে এই 2 দিনে আবিরকে আমার ভালোই লেগেছে, ভাবতেছি ওর সাথে একটা সম্পর্কে যাব। মানে আপনি তো আর বড় আপু লাগেন, আর কয়দিন ধরেই বা চেনেন আবিরকে? আপু হই। আর কোথায় কি কোন বই পুস্তকে লেখা আছে যে চাচাতো বোন আর চাচাতো ভাই প্রেম করতে পারবে না? আর তুমি চেনা জানার কথা বলছো, সেসব তো বিয়ের পরেও চেনা জানা যাবে। বিয়ে মানে? আমি সেই ছোটবেলা থেকে আবিরকে ভালোবেসে আসছি, ওকে নিজের কাছের মানুষ বানাবো বলে। আর এই মেয়ে কি না কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসে আমার জান পাখিটার দিকে নজর দিচ্ছে, আর মনে মনে এই 2 দিনে বিয়ে পর্যন্ত চলে গেছে। না না, এই মেয়েকে আর এগোতে দেওয়া যাবে না। এ আবার কখন না কখন আমার জান পাখিটাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। কি হলো তানিশা, কিছু কি ভাবছো তুমি? কিছু না। তুমি কি একটু সাহায্য করবে আবিরকে আমার মনের কথা বলতে? আসলে রেগে কথাটা বলে তানিশা, কিন্তু সে সুমাইয়াকে এটা বুঝতে দেয় না। সুমাইয়ার কথাগুলো তানিশার কাছে যেন বিষ লাগছে, তাই সে সুমাইয়ার সাথে আর কোনো কথা না বলে ছাদ থেকে নেমে নিচে সোজা আবিরের রুমে চলে আসে। এসে দেখে আবির তার বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কি যেন কাজ করছে। ওই গরু, কি করতেছেন? ওঠেন। কি হয়েছে বলো? আপনি না সেদিন আমাকে বলছেন আপনি আমাকে ভালোবাসেন? তো কি হয়েছে? আর তুমি আবার কান্না করতেছো কেন? কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আপনার কি আমার প্রতি বিশ্বাস আর ভালোবাসা আছে? অবশ্যই আছে, কিন্তু কেন এসব বলছো? তাহলে আজকে এক্ষুনি আমাকে বিয়ে করবেন, চলেন। হোয়াট? তুমি কি জানো তুমি কি বলছো? আমি জানি আমি কি বলছি। আপনার কি বিয়ে করতে কোনো সমস্যা আছে? না, কিন্তু হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত, মানে খালামণি খালুকে কাউকে কিছু না জানিয়ে এই মুহূর্তে কি করে আমরা বিয়ে করি বলো? ছোটবেলায় আমি আসলে একটা কথা শিখেছি, আর আজ পর্যন্ত আমি সেটাই পালন করে এসেছি। কি কথা? যা তুমি সোজাসুজি পাবে না তা জোর করে আদায় করে নিতে শেখো। মানে? এক্ষুনি বুঝবেন। আপনি 1 মিনিট অপেক্ষা করেন, আমি আসছি। কোথাও যাবেন না, না হলে কিন্তু আপনার খবর আছে। ঠিক আছে, কোথাও যাব না। আপনি যদি আজকে আমাকে বিয়ে করেন তাহলে আমি এই বিষ খেয়ে এই সাদা কাগজে আপনার নাম লিখে যাব, আর বলবো আমি বিষ খেয়েছি শুধুমাত্র আপনার জন্য। দেখো তানিশা, ছেলে মানুষই করো না, এটা কোনো পুতুল খেলা না, একটু বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না, আপনি শুধু হ্যাঁ বা না বলেন। আচ্ছা, এখন এসব পাগলামি রাখো, চলো আমরা কোথা থেকে ঘুরে আসি। আমি তোমাকে আমার বাইকে করে ঘোরাবো, চলো। আপনাকে হ্যাঁ বা না বলতে বলছি। হ্যাঁ হ্যাঁ করব, আমি তোমাকে বিয়ে করব। এবার প্লিজ বোতলটা আমার হাতে দাও। না, আগে কাজটা সম্পূর্ণ করেন তারপর। তানিশা এইভাবেই আবিরকে বিয়ের জন্য ব্ল্যাকমেল করতে থাকে। আসলে সে আবিরের পাশে কাউকে সহ্য করতে পারে না। কে পারবে নিজের ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে সহ্য করতে? তানিশাও তার ব্যতিক্রম নয়। সুমাইয়া যেই বলছে যে সে আবিরকে পছন্দ করে, এতেই তানিশা আবিরকে হারানোর ভয়ে কান্না করে দেয়। আর আবিরের রুমে এসে তাকে এইসব কিছু না জানিয়ে আবিরকে বিয়ের জন্য জেদ করতে থাকে। আবির রাজি না হলে তানিশা একটা বিষের কাচের বোতল নিয়ে এসে আবিরকে ভয় দেখায়। সত্যিটা তো এটাই যে তানিশা খুব জেদি আর বদরাগী একটা মেয়ে, বলা তো যায় না। সে যদি সত্যি সত্যি আবার রাগ করে বিষ খেয়ে নেয়, তানিশা তখন কি হবে? এসব কিছু ভাবনা চিন্তা করেই আবির তানিশার কথায় রাজি হয়। আবির রাজি হতেই তানিশা আবিরের সব ফ্রেন্ডদের খবর দিয়ে দেয়, আর তারা সব কিছুর ব্যবস্থা করে ফেলে। এদিকে বাসায় তখন আবিরের আম্মু রাতের খাবার রান্নার জন্য কিচেনে সবজি কাটতে ব্যস্ত ছিল, আর সুমাইয়া তো ছাদে, তাই তাদের জিজ্ঞেস করার মতো কেউ নেই যে তারা কোথায় যাচ্ছে। আবির কোনো মতে একটা হলুদ পাঞ্জাবি পরে তানিশার সাথে বাসা থেকে বের হয়। তানিশাও কোনো মতে একটা বোরখা পরে আবিরের হাত ধরে আবিরকে নিয়ে বাসা থেকে বের হয়। এরপর তারা একটা রিক্সা নিয়ে কাজী অফিসের সামনে চলে আসে। এসে দেখে আবিরের সব বন্ধুরা আর তানিশার কয়েকজন ক্লাসমেট সহ সবাই সেখানে তাদের জন্য অপেক্ষা করছে।
তারপর তারা সবাই ওদেরকে নিয়ে ভেতরে প্রবেশ করে। সবশেষে আবির কাজী সাহেবের সামনে হাতে কলম নিয়ে দাঁড়িয়ে আছে। সে ভাবছে সাইন করবে কিনা। কাউকে কিছু না জানিয়ে এইভাবে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কি তার জন্য ঠিক হবে? এইসব কিছু ভাবতেছে আবির। আবির কলম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হলো, সে সাইন করছে না। তারপর তানিশা ওর বাম হাতটা আবিরকে দেখালো, যেখানে ও বিষের বোতলটাকে মুষ্টিবদ্ধ করে রেখেছে। এটা দেখে আবির তাড়াতাড়ি করে কাগজে সাইন করে দেয়। আবিরের পর তানিশাও সেখানে সাইন করে। ব্যাস, তারপর আর কি, হয়ে গেল তারা দুজন স্বামী স্ত্রী। তারপর তারা সবাই কাজের খরচ মিটিয়ে তাদের বন্ধুদের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তাদেরকে ট্রিট দিয়ে সন্ধ্যার পর বাসায় ফিরে আসে। আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে ওদের। ওরা বাসায় এসে দেখে সবাই বাসার ঘরে বসে কি যেন নিয়ে কথা বলছে। তারপর আবির আর তানিশা যে যার রুমে চলে গেল। ওরা ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো শুয়ে বলল রুমে গিয়ে। আবির নিজের রুমে শুয়ে আছে আর তানিশা অন্য রুমে। আবির মনে মনে ভাবছে আজকে সন্ধ্যা থেকে বাসায় আসার পর তানিশা একবারও তার সাথে কথা বলল না। এইসব ভাবতে ভাবতে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতেছিল আবির। তারপর কিছুটা ঘুমও চলে আসে। অনেকক্ষণ পর রাত প্রায় 11:30টার পর তানিশা আসলো আর আবিরের গায়ে ঝাঁকুনি দিয়ে আবিরকে ডেকে তুলল। ওই যে খালাতো বর, ওঠো না কেন? আজ না আমাদের বাসর রাত। তুমি এত রাতে আমার রুমে আসছো কেন? কেন? এখন তো আমি তোমার বউ, আমি যখন খুশি তোমার রুমে আসতে পারি। সে পারো, কিন্তু এখন যাও, আমার অনেক ঘুম পাচ্ছে। তোমার ঘুমের গুষ্টি কিলাই আমি। আজ আমাদের বাসর রাত, আজ কোনো ঘুম হবে না, শুধু রোম্যান্স হবে। কি বলতেছে সব? দেখো, সবাই আগে আমাদের বিয়ের সম্পর্কটা জানো, তারপরে আমি তোমাকে আমার বউ হিসেবে গ্রহণ করে নিব। এত তাড়াতাড়ি আমি তোমাকে বুঝতে পারবো না পিচ্ছি। তোমাকে বুঝতেই তো আমার আরো 7 জন্ম লেগে যাবে। কি? আমরা বিবাহ করছি আর বাসর করব না? এই জন্য আমার বান্ধবী বলে যে আনরোম্যান্টিক বর কখনো বিয়ে করতে নাই। কার্টুন কোথাকার। কি? আমি আনরোমান্টিক? তা নয় তো কি, আবার নিজের বউকে আদর করতে পারে না? যত সব বাহানা। বিয়ে করছি আজকে আর বাসর করব 2 বছর পর নাকি? তোমার খুব তাড়া, তাই না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। বলেই তানিশার হাত ধরে দিলাম এক টান। সাথে সাথে তানিশা আমার উপর এসে পড়ল। দুজন দুজনের একদম কাছাকাছি আসছি। তানিশার নাকের গরম নিঃশ্বাস আমার উপর পড়তেছে। আমি তানিশার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি আর তানিশা আমার দিকে। এরপর তানিশা যেই আমার ঠোঁটে কিস করতে যাবে তখন আমিও ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেই। তারপর তানিশা যখন অন্য কিছু করতে যাবে তখন আমি ওকে বাধা দিলাম। আর তখন আমি বাধা দেওয়াতে তানিশা আমার দিকে কেমন লাগে দৃষ্টিতে তাকায়। তারপর আমি ওর মাথাটা আমার বুকের সাথে জড়িয়ে ধরে ওকে বোঝাতে থাকলাম, তানিশা, আমরা যে বিবাহ করছি সেটা এখনও কিন্তু কেউ জানে না। এখন এই অবস্থায় যদি আমরা শারীরিক সম্পর্কে জড়াই তাহলে তোমার পেটে বাচ্চা আসতে পারে। আর তখন তোমার বাবা মা আর আমার বাবা মার মান সম্মান বলতে কিছু থাকবে না। সব কিছু একদম ধুলোই মিশে যাবে। আর আমরাও কাউকে আর মুখ দেখাতে পারবো না। তাই একটু বোঝার চেষ্টা করো। বাহ, আপনি তো দেখি অনেক কিছু ভাবেন। ঠিক আছে, কিছু করলাম না, কিন্তু এখন আমি আপনাকে সারা রাত এইভাবেই জড়িয়ে ধরে আপনার বুকে ঘুমাবো। তাতে আমাকে একদম বাধা দিতে পারবেন না কিন্তু। ঠিক আছে, বাধা দিব না। আমিও তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, তাহলে আমারও আর কোলবালিশ লাগবে না। তারপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবির, তানিশা সহ সবাই নাস্তার টেবিলে বসে আছে। তখন আবিরের আম্মু বলে, আমি তানিশার আম্মুর সাথে কথা বলে ওর বিয়ে ঠিক করে ফেলেছি। ওর এক্সাম শেষেই বিয়ে। এই কথা শুনে আবির যেন আকাশ থেকে পড়ল আর তানিশা তো কথাটা শুনেই অবাক হয়ে গেল। তারপর আবিরের আম্মুর মুখ থেকে দ্বিতীয় আর কোনো কথা বের হবার আগেই তানিশা বলল, খালামুনি, আমি আর আবির দুজন দুজনকে ভালোবাসি। তারপর উপস্থিত সবাই তানিশার কথা শুনে হেসে ফেলল। আর আমরা দুজন দুজনকে বিবাহ করে ফেলেছি, এখন আমরা স্বামী স্ত্রী। তখন তানিশার কথা শুনে তখন সবাই স্তব্ধ হয়ে যায় আর সবাই হা করে তাদের দিকে তাকিয়ে দেখতে থাকে। তারপর তানিশা আবিরের হাত ধরে রুমে নিয়ে যায় আর রুমে নিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। আসলে তানিশার বিয়েটা আবিরের সাথে ঠিক হয়েছিল। তানিশার আব্বু আম্মু দেশে ফেরার সময় হয়েছে আর আবিরের আব্বু আম্মুর সাথে তানিশার আব্বু আম্মুর কথা হয়েছিল যে
তারা দেশে ফিরলেই আবিরের সাথে তানিশার বিয়ে দিয়ে দিবে। আর এই কথাটাকে এতদিন তারা গোপন রেখেছিল, ওদেরকে হঠাৎ বলে সারপ্রাইজ দিবে বলে। আবিরের আব্বু, আমরা ওদেরকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? ওরা আমাদের কাউকে না জেনে কিভাবে বিয়ে করে নিল? বাসায় তো সারাদিন দুজনেই শুধু ঝগড়া খুনসুটি করে। আমি তো সেদিন না দেখলে জানতামই না। আপনাদের তো না বললে বুঝবেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে গল্পের শুরুর দিকে আবির তানিশাকে মাদ্রাসায় দিয়ে আসলেও মাদ্রাসা থেকে আর নিয়ে আসেনি। তারপর তানিশা যে মাদ্রাসা থেকে কান্না করতে করতে বাসায় ফিরে এসে আবিরের রুমে গিয়ে আবিরের ওপর উঠে বসে আবিরের কলার চেপে ধরেছিল, এরপর কামড়ে দিয়েছিল। সে সব কিছু দূর থেকে সুমাইয়ার চোখে পড়ছিল, আর সে এটা আবিরের আব্বু আম্মুকে বলে দিয়েছিল। আবিরের আব্বু আম্মু আবির আর তানিশার মধ্যে কিছু চলছে কিনা সেটা বোঝার জন্য শুধু তানিশার বিয়ের কথাটা বলে। আর যখন তানিশা ওদের ভালোবাসার কথা বলছিল তখন সবাই খুশিতে হেসে উঠেছিল, কিন্তু যখন ওরা বিয়ে করেছে বলছিল এটা শুনে সবাই শকড খেয়ে যায়। যাই হোক, এবার গল্পে ফিরে আসে। তানিশা আবিরকে নিয়ে রুমে গিয়ে রুমের দরজা ভেতর থেকে লক করে দেয়। তার কিছুক্ষণ পর আবিরের আম্মু এসে তাদের দরজায় টোকা দেয়। তানিশা মা, দরজা খোলো। না, খুলবো না। আর বিবাহ ক্যান্সেলের আগে আমাদের কেউ ডাকতে এসো না। না মা, আমরা কেউ এই বিয়েটা ক্যান্সেল করতে পারবো না। তোমরা যদি আমার বিয়েটা ক্যান্সেল না করো তাহলে আমরা বাড়ি থেকে পালিয়ে যাব। তখন তোমরা আরামে আমার বিয়ের প্ল্যান করতে থেকো। আরে পাগলি, আমরা তো তোদের বিবাহ ঠিক করেছি, তোদের সারপ্রাইজ দিব বলে বলিনি। এখন তো দরজাটা খোল। সত্যি বলতেছো খালামণি? হ্যাঁ রে, সত্যি বলতেছি। আর তুই আমাকে এখনো খালামণি কেন ডাকছিস? আম্মু ডাকবি, বুঝলি? পাগলি মেয়ে কোথাকার। তুমি কি আমাদের মেনে নিয়েছো? কেন নিব না? আচ্ছা আম্মু, তুমি যাও, আমরা আসছি। এই বলে তানিশা আবিরের দিকে তাকিয়ে দেখে আবির তার দিকে হা করে তাকিয়ে আছে। এই যে মিস্টার, এভাবে হা করে তাকিয়ে কি দেখছেন? আমি আপনার বউ। আসলে আমি ভাবছি তুমি কত সহজেই বিষয়টাকে হ্যান্ডেল করে নিলে। তুমি খুব সাহসী। তুমি ছোট্ট হলেও লাইফে রিস্ক নাও অনেক বড় বড়। তাই তুমি যদি এভাবেই সারা জীবন আমার সাথে থাকো তাহলে কোনো বিপদ আপদ আর আমার ধারে কাছেও আসবে না। হয়েছে, এতক্ষণ কিছু বলি নাই আর এখন আসছো পাম দিতে। এখন চলো নিচে, সবাই আমাদের জন্য ওয়েট করছে, দেখি সবাই কি বলে। হ্যাঁ চলো। তারপর আবির আর তানিশা দুজন মিলে ঘর থেকে বের হলো আর নিচে গিয়ে বড়দের মাঝখানে মাথা নিচু করে দুজনেই দাঁড়িয়ে রইল। তারপর রাতের বেলা আবির আর খাবার খেতে যায়নি। তানিশা আবিরের রুমে খাবার নিয়ে আসলো। কি গো, আপনি নিচে খেতে গেলেন না কেন? আসলে আমার কেমন যেন লজ্জা লাগছিল সবাইকে মুখ দেখাতে, তাই। কেন এত লজ্জা হচ্ছে কেন? আর আরে বুঝতে পারছো না, সেখানে গেলে আমাদের বিবাহ নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো কথা হবে, তাই না? তাই যাই নাই। তারপর আবির তানিশার সাজানো প্লেটের খাবারগুলো খেতে থাকলো। সব অর্ধেক খাওয়া হয়ে গেলে তানিশা আবিরের কোলের উপর গিয়ে উঠে বসলো। কি হলো আমার পিচ্চি বউটার, এভাবে আমার কোলে উঠে বসলে কেন? কারণ এখন আমি আর আপনাকে খেতে দিব না, তাই। কেন খেতে দিবে না কেন? কারণ এখন আমি খাবো আর আপনি আমাকে খাইয়ে দিবেন। আমি আপনার কোলে বসে খাবো আর আপনি আমাকে তুলে খাওয়াবেন। কেন, তোমার হাতে কি হয়েছে? নিজের হাতে খেতে পারো না? হাতে কিছু হয়নি, কিন্তু আপনাকে খাইয়ে দিতে হবে, এর বেশি কিছু জানি না আমি। আচ্ছা দিচ্ছি, হা করো। তারপর আবির তানিশাকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ করে তানিশা আবিরের প্লেটটাকে নিয়ে কিচেনে চলে যায় আর আবিরও ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। যদিও তানিশা তাকে আবারও জ্বালাতন করতে আসছিল, কিন্তু আবির ঘুমিয়ে পড়াতে আর তাকে জাগায় না, বরং সে তার রুমে চলে যায়। আসলে তানিশা এখনো আবিরের সাথে থাকছে না যতক্ষণ না অবধি পারিবারিকভাবে আবারও তাদের বিয়েটা হচ্ছে। তারপরের দিন সকালে সবাই মিলে চলে যায় আবির আর তানিশার বিয়ের কেনাকাটা করতে। আজকের দিনটা এইভাবেই বিয়ের কেনাকাটা আর আগামীকাল বিয়ের আনন্দের মধ্য দিয়ে কেটে যায়। পরদিন সকাল থেকে শুরু হয় বিয়ের আনাগোনা। দুপুরে কাজে আসে আর বিকেলে তাদের বিয়েটা হয়। দুজনকে একসাথে বসিয়ে আবারও কবুল বলানো হয় আর এইভাবেই তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। আজ আবির আর তানিশার বাসর রাত। আবির তার বাসর ঘরে প্রবেশ করতেই দেখে খালি বিছানা পড়ে আছে, কিন্তু তার বউ তানিশা গেল কোথায়? আবির রুমের ভেতর প্রবেশ করে বিছানার উপর
নিচে তানিশাকে খুঁজতে থাকে। তখনই পেছন থেকে কেউ একজন আবিরের চোখের উপর হাত দিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আমি এখানে, আপনি আমাকে দেখতে পাননি? তখন আবির তার চোখের উপর থেকে তানিশার হাত দুটোকে ছাড়িয়ে নিয়ে পেছনে ফিরে দেখে তানিশা একটা লাল শাড়ি, কপালে কালো টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, সেই সাথে চোখে মায়াবী কাজল আর গা ভর্তি গহনা পরে তার সামনে দাঁড়িয়ে আর তাকে ভেঙাচ্ছে। তানিশা এসব কি করছো? আজ না আমাদের বাসর রাত? তোমার লজ্জা করে না স্বামীর সামনে তার পা ছুঁয়ে সালাম না করে এভাবে ঘুমটা খুলে দাঁড়িয়ে আছো, আবার আমাকে ভেঙাচ্ছে? সরি, আপনি দরজার কাছে গিয়ে আবার আসেন, আমি বিছানার উপর উঠে আবার ঘুমটা দিয়ে বসছি। থাক, তার আর দরকার হবে না। বলেই তানিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিলাম। তারপর কি হলো সেটা জানতে হলে সবাই নিজ নিজ দায়িত্বে বিয়ে করে নেবেন। ধন্যবাদ।